আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আবারও স্বাগতম। আমরা আজকে ২ নাম্বার লেকচারে রসায়নেরই ১ম পত্রে তোমাদের গুচ্ছ ইউনিভার্সিটি পরীক্ষাগুলোর মধ্যে যত সকল প্রশ্ন আসলে এসেছে সবগুলাই আসলে আমরা যাকে বলে চুলচেরা বিশ্লেষণ সেটা করতে চলেছি। ঠিক আছে? তো ভাইয়া এইখানে আমাদের যেই পার্টটা নিয়ে পড়তে হবে সেটা হচ্ছে তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী 3rd চ্যাপ্টার ফার্স্ট পেপারের বা মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন যে চ্যাপ্টারটা সেইটা। তো আসো শুরু করি। ঠিক আছে? ওকে। তো আসো আমাদের প্রথম কোশ্চেনটার মধ্যে আছে ভাই এরকম যে স্ক্যান্ডিনিয়াম অবস্থান্তর মৌল নয় কারণ এতে সুস্থিত আয়নের ডি অরবিটালগুলো অবস্থান্তর মৌল কারা না। ডি অরবিটালের মৌল যাদের সুস্থিত আয়নটা ডি অরবিটাল হয় ফুল সম্পূর্ণ ফিল আপ থাকবে 3d10 হয় সম্পূর্ণ ফিল আপ থাকবে তাহলেও সেটা আমার কি হবে না অবস্থান্তর মৌল হবে না, অথবা 3d0 জিরো থাকবে। তো স্ক্যান্ডিনিয়ামের ক্ষেত্রে কি হয় বলো তো? স্ক্যান্ডিনিয়াম আমার 21 না ভাইয়া? স্ক্যান্ডিনিয়াম 21, এটা হয় হচ্ছে আর্গন। আর্গন পর্যন্ত আমার 18 ধরো চলে আসলো। 18 চলে আসার পরে ভাইয়া আমার আসে হচ্ছে 4s2 এবং 3d1 এই টাইপের। তো যে কাজটা হয় সেটা হচ্ছে স্ক্যান্ডিনিয়ামের সুস্থিত আয়নটা হচ্ছে 3+, জানি আমরা। স্ক্যান্ডিনিয়ামের 3+-এর ক্ষেত্রে আর্গন তো থাকলো ধরো, হ্যাঁ। তারপরে এখানে কি হলো বলো তো? 4sও জিরো হয়ে গেল, 3dও কি হয়ে গেল? জিরো হয়ে গেল না? তো সুস্থিত আয়নে কি ডি অরবিটালে কিছু আছে? নাই। তার মানে এটা আমার অবস্থান্তর মৌল নয় এবং এটাই হচ্ছে সেটার কারণ এর ডি অরবিটালটা কি আছে আমরা এমসিকিউর অপশনের মধ্যে দেখি পরিপূর্ণ, অর্ধপূর্ণ, আংশিকপূর্ণ, খালি। খালি। ওকে ভাইয়া? আচ্ছা, তাহলে উত্তরটা আমার কি? এই আচ্ছা, উত্তরের মধ্যে সি দিয়ে রাখছে, সমস্যা নাই। উত্তরটা আসলে ডি অরবিটালে জিরো মানে কি খালি না? এই যে দেখো খালি, তার মানে উত্তরটা হবে হচ্ছে আমার খালি। যাই হোক, উত্তরের মধ্যে কি আসছে সেটা কথা না, আমরা ক্যালকুলেশন করে তোমাদেরকে যে উত্তরটা দেখাচ্ছি সেটা হচ্ছে বেটার, বুঝছো? টাইপিং মিস্টেকের ব্যাপারটা এখানে থাকতেই পারে। নিজের কোনটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? ভাই আমাদের যে হ্যালোজেন গ্রুপ আছে, হ্যালোজেন গ্রুপের মধ্যেই সব থেকে বেশি তারা হচ্ছে ইলেকট্রন আসক্তিযুক্ত মৌল। তাদের মধ্যে আমরা জানি যে ইলেকট্রন আসক্তির ক্রমটা আমরা এখান থেকে দেখি। ধরো একটা বিষয় দেখে ফেলি একবারে। আইত জেনারেল কিন্তু সবার জন্য প্রযোজ্য না, আমি বলবো, থামো। একা একাই আবার সম্পূর্ণ বুঝে ফেলো না, হ্যাঁ। আইত আইত হচ্ছে মানে এটা হচ্ছে আয়নীকরণ শক্তি, এটা হচ্ছে ইলেকট্রন আসক্তি, এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। ওকে, এই আইতটা আমি পর্যায় সারণীর বাম থেকে ডানে আমি একটু এটা মিশাই দিই, হ্যাঁ। নাহলে তোমরা ভাববা যে আবার ঝামেলা হবে। আমি অ্যারোটা একদিকেই দিই, হ্যাঁ। তো দেখো বাম থেকে যত ডানে যাব আইতের ভ্যালুটা তত কি হবে ভাই? বাড়বে। বাম থেকে ডানে গেলে বাড়বে এবং উপর থেকে নিচে আসলে কি হবে বলো? কমে। আইত আইত মানে কি ভাইয়া? আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি। ইলেকট্রন দিয়ে কি? ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি। এটা কি? তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন নেগেটিভিটি, এই তিনটা। এটা হচ্ছে নর্মাল কথা, নর্মাল ইন নর্মালাইজ, বাট মানে সবার জন্য না। জানো রসায়নের ভিতরে অবশ্যই একেবারে ভরে ভরে যাকে বলে কি আছে, এক্সেপশন আছে বা ব্যতিক্রম আছে। তো যাই হোক, এটা হচ্ছে নর্মাল কথা। এপাশ থেকে গেলে এটা বাড়বে, এপাশ থেকে আসলে সেটা কি হবে বলো? কমবে। এখন আসো যেটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে কি কোনটি সব থেকে বেশি। তাহলে আমরা বুঝতেই পারছি যেহেতু এদিকে বাড়বে, তার মানে সব থেকে ওই পাশে সর্বপাশে কি গ্রুপ নাম্বার আমার 17 মানে অ্যালোজেন। তুমি যদি বলো ভাই গ্রুপ নাম্বার 18 তো ছিল, ওটাও তো সব ওই পাশে। ভাই ওরা আমাদের আলোচনার মধ্যেই না, ওরা তো ইনার্ট। না ও ইলেকট্রন ত্যাগ করতে চায়, না ও ইলেকট্রন গ্রহণ করতে চায়, কিছুই করতে চায় না সে। ও বরঞ্চ ওর মতন অবস্থায় সবাই যেতে চায়, বাকি পর্যায় সারণীতে যতগুলো মৌল আছে তারা। তো যাই হোক, আসো এটা হচ্ছে ফ্লোরিন। আমার গ্রুপে কে কে আছে ভাই বলো তো? আচ্ছা, কোথায় আমাদের লেখাটা হচ্ছে বলো তো? ধরে নাও এই কই গেল ভাইয়া? আচ্ছা, এইটা সরি, ব্যাড টাচ হয়ে গেছে একটু, দ্যাটস ওয়াই এমন হয়ে গেছে। আচ্ছা, ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। আসো আমরা দেখি আমাদের কে কে ছিল। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা না? উপর থেকে নিচে আসলে কি দেখি আমরা? কমে না? কমলে সব থেকে বেশি কার হওয়া উচিত ছিল? ফ্লোরিনের ছিল, বাট এখানে একটু টুইস্ট আছে শুধু। এই দুইটার মধ্যে না একটু কি আছে? ব্যতিক্রম আছে। এই দুইটার মধ্যে সব থেকে বেশি হয় হচ্ছে আসলে ক্লোরিনের। শুধু এটা কিসের ক্ষেত্রে? ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ক্লোরিন হয় হচ্ছে সব থেকে বেশি, তারপরে ফ্লোরিন হয়, তারপরে ব্রোমিন, তারপরে হচ্ছে আয়োডিন। এখন কোশ্চেন আসতে পারে কেন ভাই, কেন? আচ্ছা, কাহিনীটা হলো এই জন্য যে ভাইয়া ক্লোরিন আর ফ্লোরিনের যদি ইলেকট্রন বিন্যাস করো তো ক্লোরিনের দেখবা যেটা হয় ওর নিয়নের পরে 3s2 3p5, 3p5 এই আকারে থাকে। ফ্লোরিনের যদি দেখো তাহলে সেটা হচ্ছে 1s2 2s2, তারপরে 2s2 1s2 ধরো 2s2, তারপরে থাকবে হচ্ছে বা 2p5 এই আকারে থাকে। এখানে একটা বিষয় একটু লক্ষ্য করলে বুঝতে পারবা তুমি, সেটা হলো এখানে 3 নম্বর অরবিটালে 7টা আছে, এখানে 2 নম্বর অরবিটালে আছে 7টা। ভাই 3 নম্বর অরবিটাল আর 2 নম্বর অরবিটাল কোনটার আকার বড়?
অবশ্যই আমার 3 নাম্বার অরবিটালের আকার বড়। 3 এর তো একটা ফাঁকা 3Dও আছে, যদিও এটা এখানে ব্যবহার হয়নি, বাট আছে তো, এক্সিস্টেন্স তো আছে। 2 এর কি ডি আছে? নাই। তার মানে অবশ্যই 3ই আমার বড়। এই 3 এর মধ্যে 7টা ইলেকট্রন আছে, তাহলে ওখানে চার্জ ঘনত্ব কীরকম হবে, মানে চার্জ ঘনত্ব কীরকম হবে? এবং এখানে দেখো 2 এর মধ্যে ছোট জায়গার মধ্যে 7টা ইলেকট্রন আছে, সেখানে চার্জ ঘনত্ব কীরকম হবে? তো চার্জ ঘনত্বের দিক দিয়ে চিন্তা করতে গেলে ক্লোরিনের চার্জ ঘনত্বটা কম হবে না ভাই? ক্লোরিনের চার্জ ঘনত্ব, চার্জ ডেন্সিটিটা কম হবে না? ফ্লোরিনের কি বেশি হয়ে যাবে না? তো ভাইয়া বেশি চার্জ ঘনত্ব হয়ে যাওয়ার দরুন কী হয়ে যায় জানো? বেশি চার্জ ঘনত্ব যখন হয়ে যাবে তখন যে ঝামেলাটা হয়, যে অন্য একটা ইলেকট্রন, ধরে নাও এই যে ফ্লোরিন, এটা সর্ববহিত শক্তি স্তরে এসে যুক্ত হতে চাইতেছে, অন্য একটা ইলেকট্রন যখন আসতে চাইবে তখন এটাকে আকর্ষণ না করে কিছুটা বিকর্ষণ করবে, বেশি চার্জ ঘনত্ব বেশি হয়ে যাওয়ার জন্য। বুঝা গেছে কথা? দ্যাটস ওয়াই ঝামেলাটা এরকমই হয়, যে চার্জ ঘনত্ব যেহেতু ফ্লোরিনে বেশি, তাই ওর ইলেকট্রন আসক্তিটা ক্লোরিনের থেকে একটু কম হয়ে যায়, তাই এই সিরিয়ালটা ফলো করে। এখানে কোন সিরিয়ালটা ফলো করে বলো? এই সিরিয়ালটা এখানে ফলো করে। তার মানে আমরা বলবো ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি কার ভাইয়া? ক্লোরিনের। ওকে, উত্তরটা দেখো সুন্দর মতন বি। আচ্ছা, এর পরের পার্টের মধ্যে আসো, কোনটি ফেরোম্যাগনেটিক ধাতু? ফেরোম্যাগনেটিক ধাতু আছে ভাই 3টা। ফেরোম্যাগনেটিক ধাতু মানে কি? যারা ডি অরবিটালের মধ্যে এমন সংখ্যক, মানে সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় ইলেকট্রন নিয়ে থাকতে পারে, তারাই হচ্ছে ফেরোম্যাগনেটিক। কারণ কি? অযুগ্ম ইলেকট্রন বেশি থাকলেই তাদের একটা সার্টেন দিকে স্পিন হয়, মানে তারা চৌম্বক দ্বারা কি হয় বলো? প্রভাবিত হয়। আচ্ছা, এখন কথা হলো ফেরোম্যাগনেটিক ধাতু হচ্ছে ভাই 3টা। একটা হচ্ছে ফেরাম, একটা হচ্ছে কোবাল্ট, আর একটা হচ্ছে নিকেল। সিরিয়ালি এই 3টা আছে না, এই 3টাই হচ্ছে ফেরোম্যাগনেটিক ধাতু। ফেকোনি, সুন্দর মতন মাথায় রাখতে পারো। কি দিয়া? ফেকোনি, ফেরাম, কোবাল্ট, নিকেল। এখানে আছে কোনটা বলো তো? এই নিকেল। নিকেল হচ্ছে আমার উত্তর। ঠিক আছে ভাই, দেখো গ্রুপ এ। ওকে, পরের কোয়েশ্চেন আছে, কোনটি অপধাতু? আচ্ছা ভাই, অপধাতু বলতে কারা? যারা অধাতুও না, ধাতুও না, মাঝামাঝি অবস্থায় আছে যারা, তারা। আচ্ছা, অপধাতু হচ্ছে তারাই। এই অপধাতু মানে ধাতু আমরা দেখি যোজ্যতা ইলেকট্রন কত থাকে? 1 থেকে 3 থাকে যোজ্যতা ইলেকট্রন সর্ববহিত শক্তি স্তরে। অপধাতুর যোজ্যতা ইলেকট্রন কয়টা থাকে বলো তো? অপধাতু যোজ্যতা ইলেকট্রন থাকে হচ্ছে ভাই 5 থেকে সাপোজ 7 অবধি থাকে, এইরকম আকারে থাকে। বুঝতে পারছো? তাহলে মধ্যখানে যাদের যোজ্যতা ইলেকট্রন 4 আর কি, তারাই হচ্ছে মেনলি অপধাতু। বা আমাদের গ্রুপের দিকে চিন্তা করতে গেলে গ্রুপ 14, গ্রুপ 14 এর এলিমেন্টগুলো কোন গ্রুপের বলো ভাই? গ্রুপ 14। গ্রুপ 14 এর এলিমেন্টগুলা, এই এলিমেন্ট শুরু হয় কি দিয়ে ভাই? কার্বন। গ্রুপ 14। এখন আমরা যেহেতু এই চ্যাপ্টারটা পড়তেছি, চ্যাপ্টারটা কি? মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। যেহেতু পর্যায়বৃত্ত ধর্ম আছে, তাই গ্রুপ ওয়াইজ এলিমেন্টগুলো মনে রাখতে হবে, অ্যাটলিস্ট এস এবং পি, কারণ তাদেরকে প্রতিনিধিত্বকারী মৌল বলা হয়। প্রতিনিধিত্বকারী মৌল মানে কি? ওই গ্রুপের যে কোনো একটা এলিমেন্ট সম্পর্কে যদি তুমি জানতে পারো, তাহলে তুমি তাদের কম বেশ সবারই বৈশিষ্ট্য যে একই রকম, এটা বলে দিতে পারো। দ্যাটস ওয়াই তাদেরকে বলা হয় কি? প্রতিনিধিত্বকারী মৌল। ওকে, আচ্ছা আসো, এই গ্রুপ 14, গ্রুপ 14তে কে কে আছে দেখি আমরা। এটা কার্বন, তারপরে এই এই এটা এটা আমরা কি দিয়ে মনে রাখতাম জানো? আমাদেরকে যখন শেখানো হয়েছিল তখন আমরা এটা মনে রাখতাম হচ্ছে এই কাঁদলে শার্ট গেঞ্জি স্যান্ডেল পাবে, এই দিয়া। তো ছন্দ ব্যাপারটা যে নিয়ে আসতে হবে এমন কিছু না, তুমি যেভাবে মনে রাখতে পারো, ফিল ফ্রি, মানে তোমার উইশ, নো প্রবলেম। তুমি নিজে ছন্দ বানাতে পারো, তোমার ছন্দ লাগবে না, তুমি এমনি মনে রাখতে পারো, নো প্রবলেম, বাট মনে রাখতে হবে। তাহলে দেখো এখানে কি সিলিকন, জার্মেনিয়াম, এরা এই রিলেটেড যেই টার্মটা কারা আছে, এই যে এরা আছে না, দেখো তো, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক। এরা আর্সেনিক আরও পরে, আর্সেনিকের সাইডে থাকে আর কি, ওটাও আমার অপধাতুর মতনই কাজ করে। তাহলে এরা হচ্ছে আমার অপধাতু। ওকে, দেখো এ। আচ্ছা, এরপরের পার্টটা হচ্ছে, নিম্নের কোন পরমাণুর প্রথম আয়নীকরণ শক্তি সর্বোচ্চ? বন্ধনীর ভেতরে পরমাণু, মানে আমরা যদি এটা দেখি তাহলে এরকম দেখতে পাবো। প্রথম আয়নীকরণ শক্তিটা হচ্ছে সর্বোচ্চ। আমরা অলরেডি দেখছি, লেফট থেকে রাইটে যাব কি হবে? বাড়বে আয়নীকরণ শক্তি। ওকে, উপর থেকে নিচে আসবো কি হবে? হ্যাঁ, কমে। আর লেফট থেকে রাইটে গেলে কি হয়? বাড়ে। ওকে, এখন দেখো সেই অনুযায়ী এদিকে চিন্তা করতে গেলে এইটা আর এইটা সব থেকে বেশি তাদেরই হওয়ার কথা, এবং তাদের মধ্যে হওয়া উচিত হচ্ছে, উচিত মানে নিয়ম অনুযায়ী উচিত হলো কার বলো তো? অক্সিজেনের আয়নীকরণ শক্তি বেশি হওয়া উচিত নাইট্রোজেনের তুলনায়, হওয়া উচিত আয়নীকরণ শক্তি, বাট এটা হয় না। কেন হয় না? ওই যে এক্সেপশন, এবং এই এক্সেপশনটা ব্যাখ্যা করা যায় সুন্দর মতন কি দিয়ে বলো? ইলেকট্রন বিন্যাস দিয়ে। অক্সিজেনের যদি ইলেকট্রন বিন্যাস করো, অক্সিজেন কত আমার ভাই? 8 না? 1s2 2s2 2p, 8টা 2p4। নাইট্রোজেনের যদি ইলেকট্রন বিন্যাস করো, সেটা কি 7টা না ভাই? 1s2 2s2 2p3। দেখো এটা কি ফুলফিল্ড অরবিটাল বা হাফ ফিল্ড অরবিটাল? না, বাট তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবে ভাই, এইটা দেখো তো, এটা কি একটা হাফ ফিল্ড অরবিটাল না? তো এই হাফ ফিল্ড অরবিটালটা না বেশি স্টেবল হয়, অনেক বেশি স্থায়ী হয়। তো এই হাফ ফিল্ড অরবিটাল থেকে কোনো একটা ইলেকট্রনকে সহজে নিয়েও যাওয়া যায় না, সহজে তার সাথে কোনো ইলেকট্রন যুক্তও করা যায় না। বাট এই যে হাফ ফিল্ড অরবিটাল না, মানে আংশিক পূর্ণ যেগুলো, সেগুলো থেকে খুব সহজে ইলেকট্রন সরানো যায়, ইলেকট্রন যুক্তও করা যায়। দ্যাটস ওয়াই হওয়া উচিত ছিল এটা, বাট রিয়েলিটি ওটা আমাকে বলতেছে, রিয়েলিটিটা হবে কি বলতো? নাইট্রোজেনের বেশি, অক্সিজেনের কম।
তাই এই উত্তরটা হলো আমার কার বেশি বলো, সুন্দর মতন আমরা এখান থেকে অক্সিজেনটাকে মিশিয়ে দিই, মানে এটা উত্তরটা হচ্ছে আমার নাইট্রোজেন। নাইট্রোজেনের কি বেশি, নাইট্রোজেনেরই প্রথম আয়নীকরণ শক্তিটা হচ্ছে সর্বোচ্চ। বুঝতে পারতেছো আশা করি। দেখো আমি ব্যাখ্যাটাও দিলাম, সি নাম্বার উত্তর আমার নাইট্রোজেন। ওকে, নিম্নের কোনটি থেকে একটি ইলেকট্রন অপসারণের জন্য সবচেয়ে বেশি শক্তি প্রয়োজন, এটা একটা দেখো সেম টু সেম এখানে দেয়া আছে আমার উত্তরগুলো। কোনটি থেকে একটি ইলেকট্রন অপসারণের জন্য আমার কি লাগবে, সব থেকে বেশি শক্তির প্রয়োজন। অলরেডি একটা ইলেকট্রন অপসারণ করে আছে, অলরেডি একটা তিনটে ইলেকট্রন অপসারণ করে আছে, অলরেডি এটা একটা ইলেকট্রন রিসিভ করে আছে। তার মানে চাইলেও আমরা এটাকে কি করতে পারি, ইলেকট্রনটাকে অবশ্যই দেখা যেতে পারে যে আমরা এটাকে তাহলে সরাই ফেলতে পারি। সো এটার ক্ষেত্রে না, একে দেখো এটা হচ্ছে ইনার্ট গ্যাস। একটা ইনার্ট গ্যাসের ক্ষেত্রে একটা ইলেকট্রন তাকে উচ্চচাপ এবং তাপ দিয়ে সহজেও চাইলে এটাকে রিমুভ করে দেওয়া যায়। কিন্তু যে আমার ইলেকট্রন বিন্যাস অলরেডি অর্জন করে আছে একটা ইনার্ট গ্যাসে, লাইক এটা অ্যালুমিনিয়াম, 13 ছিল, 13 থেকে এখন কততে আসছে, 10-এ আসছে, মানে নিয়ন থেকে এখন যখন আমরা এখান থেকে আরেকটা ইলেকট্রন অপসারণ করতে চাইবো তখন এটা আমাদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। অ্যাজ ওয়েল অ্যাজ সোডিয়াম, এই কয়টা আমার 3টা ইলেকট্রন ত্যাগ করেছিল না, কিন্তু এই কয়টা এই একটা ইলেকট্রন ত্যাগ করে আছে। বুঝা গেছে? তো যে বেশি সংখ্যক চার্জযুক্ত যে আমার এলিমেন্টটা আছে, যেটা বেশি সংখ্যক ইলেকট্রন অলরেডি ত্যাগ করে আছে, সেখান থেকে পুনরায় মানে অলরেডি সে একটা স্টেবিলাইজড অবস্থা অর্জন করছে, সেখান থেকে আরও একটা ইলেকট্রন ত্যাগ করানোটা হয় হচ্ছে আমার বেশি কঠিন। দ্যাটস ওয়াই এখানে যখন আমাকে বলতেছে যে অপসারণের জন্য সব থেকে বেশি শক্তি কোথায় প্রয়োজন হবে, সেটা আমার উত্তর হচ্ছে সুন্দর মতো অ্যালুমিনিয়াম। বুঝা গেছে? ওকে, আসো এরপরে 4টি মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া হলো। কোনটির প্রথম আয়নীকরণ শক্তি হচ্ছে সর্বোচ্চ। 4টা মৌল দেওয়া আছে, মৌল 4টা যদি আমরা ডিটারমিন করতে পারি তাহলে আমরা খুব সহজে আসলে উত্তরটা করে ফেলতে পারবো। হ্যাঁ দেখো, এটা কি 1:2:2 2p3, এই 1:2:2 2p3 এটাই হচ্ছে আমার নাইট্রোজেন, তাই না? নাইট্রোজেনটা, আচ্ছা নাইট্রোজেনের এখানে ইনটু না দিই, ডিরেক্ট এলিমেন্টটাই লিখে ফেলি আমরা, নাইট্রোজেন। এটা দেখো, এটা কি আমার অক্সিজেন। এইটা যেটা, এটা কি দেওয়া আছে ভাই, সোডিয়াম না? 1:2:2 2p6 3s1 সোডিয়াম। এখানে দেখো 1:2:2 2p6 3s1, এটাও আমার সোডিয়ামই দিছে। আচ্ছা হোয়াট এভার, এখানে যদি আমার 2ও হইতো তাহলে এটা কি হইতো, ম্যাগনেসিয়াম হইতো। এটা তো ধাতু, ধাতুর অবশ্যই আয়নীকরণ শক্তি অনেক কম, সেজন্যই তারা ইলেকট্রন ত্যাগ করতে পারে। এবং নাইট্রোজেন আর অক্সিজেন অপধাতু, মানে অধাতু হইলে এদের মধ্যে উত্তরটা হবে, কারণ সর্বোচ্চ আয়নীকরণ শক্তি চাইছে। এই দুইটার মধ্যে উত্তর কাটটা কম কাটটা বেশি, এটা তো আমরা অলরেডি দেখলাম ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। হওয়া উচিত ছিল অক্সিজেনের, বাট অক্সিজেনের তো হয় না। কার হয় ভাই? নাইট্রোজেনের হয়। কেন? কারণ নাইট্রোজেনের অরবিটালটা হাফ ফিল্ড থাকে, অর্ধপূর্ণ থাকে। তো অর্ধপূর্ণ অরবিটালটা আমার বেশি কি হয়, স্টেবল হয়। ওকে, এরপরে তাহলে উত্তরটা হয়ে গেল আমার এ। এখন নিম্নলিখিত কোন গ্রুপের মৌলদ্বয় পিরিয়ডিক টেবিলের একই পিরিয়ডের শ্রেণীভুক্ত? আচ্ছা, নিম্নলিখিত কোন গ্রুপের মৌলদ্বয় পিরিয়ডিক টেবিলের একই পিরিয়ডের শ্রেণীভুক্ত? এই যে পিরিয়ড মানে কি বোঝায়? পিরিয়ড মানে ব্যাপারটা হলো এখানে আমার এটার হচ্ছে পর্যায়। ওকে ভাইয়া, ব্যাপারটা কিন্তু মোটেও না যে আমার গ্রুপ কিন্তু না, এটার উত্তর হচ্ছে ভাই আমার পর্যায়। তো একই পর্যায়ের অন্তর্ভুক্ত কারা কারা আছে এখানে? সোডিয়াম পটাশিয়াম একই গ্রুপের অন্তর্ভুক্ত, অক্সিজেন সালফার একই গ্রুপের অন্তর্ভুক্ত, আর্গন ক্রিপ্টন সেম, আর্গন ক্রিপ্টন তো সেম। এরপরে আছে হচ্ছে কপার জিঙ্ক, এরা একই পর্যায়ের অন্তর্ভুক্ত না? তো উত্তর আমার ডি। ওকে, আসো এরপরে আমরা পরের কোশ্চেনটার ভিতরে দেখি, নিচের কোন মৌলটির প্রথম আয়নীকরণ শক্তি সবচেয়ে কম? দেখো এই এদের মধ্যে প্রথম আয়নীকরণ শক্তির মানটা সব থেকে কম হবে কার? আমরা আয়নীকরণ শক্তির ক্ষেত্রেও দেখি পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির ভ্যালু কি হয়, বাড়ে। তার মানে এই 4টার মধ্যে অবশ্যই সোডিয়ামেরই সব থেকে বামে আছে না, সর্ববামে অবস্থিত এই 4টে এলিমেন্টের মধ্যে। উত্তর আমার একেবারে আরামসে সোডিয়াম। ওকে, নিম্নের কোন মৌলটি সর্বাধিক তড়িৎ ধনাত্মক? আচ্ছা, তড়িৎ ঋণাত্মক কথা একটা আছে, সে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কোনটা, আর এখানে আছে হচ্ছে সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌল। তড়িৎ ঋণাত্মক মৌল নিয়ে আলোচনা করতে গেলে আমাকে আলোচনা করতে হবে গ্রুপ 17 বা বলতে পারো হচ্ছে হ্যালোজেন গ্রুপ নিয়ে, তড়িৎ ঋণাত্মক। আর তড়িৎ ধনাত্মকগুলো হবে হচ্ছে আমার গ্রুপ 1 এবং গ্রুপ 2, এই দুই গ্রুপের মৌল। গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌলগুলোই হবে হচ্ছে আমার তড়িৎ ধনাত্মক। এর মধ্যে গ্রুপ 1 গ্রুপ 2, এটা তো গ্রুপ 3 আছে, এই গ্রুপ। তো এই গ্রুপ 1 যদি অবস্থিত থাকে সেটাই আমার সর্বোচ্চ তড়িৎ ধনাত্মক মৌল হয়। উত্তরের ভিতরে আমরা দেখব হচ্ছে সি। ওকে, এরপরে দেখো, লিথিয়াম এবং নিয়নের মধ্যবর্তী একটি মৌলের প্রথম 7টি আয়নীকরণ শক্তির সমূহ হলো 1310, 3390 ইত্যাদি ইত্যাদি এরকম দেওয়া আছে। মৌলটির পরমাণু যোজ্যতাশীলের ইলেকট্রন বিন্যাস কি? আচ্ছা, যোজ্যতাশীলের ইলেকট্রন বিন্যাস মানে সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস চাইছে, এবং সেটা বলে দিছে আমাকে যে লিথিয়াম থেকে নিয়নের মধ্যে হবে। বা লিথিয়ামের আমার পারমাণবিক সংখ্যা কত? 3। নিয়নের পারমাণবিক সংখ্যা কত বলো তো? লিথিয়ামের যদি 3 হয়, নিয়নেরটা হচ্ছে আমার 10। তার মানে 3 থেকে 10-এর মধ্যে হবে। যোজ্যতা স্তর যদি এরকম হয়, দেখো 2s2, যোজ্যতা স্তর যদি 2s2ই হয়, 1s2 2s2 যোজ্যতা স্তর, তাহলে এখানে তো ওই ইলেকট্রনটুকুই নাই, আছে কি? নাই। সেম টু সেম এখানে দেখো 2s2 2p6, এটা আবার কত হয়েছে? অলরেডি 8 হয়ে গেছে। 8-এর সাথে যদি আমরা ধরো আরও 2 ওই 1s2 যদি যোগ করি তাহলে 10, এটা তো নিয়নই বুঝাচ্ছে। আচ্ছা,
নিয়নই বুঝাচ্ছে। তাহলে 2s2 2p1, এইটা 2s2 2p4। এখন আমাদের কথা হচ্ছে 2s2 2p1 2s2 2h2 2sp, এর মানে এখানে আমাদের টাইপিং মিস্টেক আছে ভাই, এটা 2p1 হবে জাস্ট। এখানে এসটাকে আবার ভাইবো না যে ধরো মানে আমাদের সঠিক উত্তর তো না, এসপি দেওয়ার জন্য বোধহয় সঠিক উত্তর না, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে 2s2 2p1 ওইটা ছিল একটা, আর এগেন আরেকটা হচ্ছে 2s2 2p4, এই দুইটার মধ্যে আমার সঠিক উত্তর কোনটা। আচ্ছা, এখানে একটা সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে, যে ব্যাখ্যাটা হলো যে এ ও বি হবে না, কারণ এতে 7টি ইলেকট্রনই নাই। এখানে বলছে যে 7টি ইলেকট্রনই নাই, কারণ এখানে 7টা আমার কি আছে দেখো তো, 1 2 3 4 5 6 7, 7টা আমার আয়নীকরণ শক্তির ভ্যালু দিচ্ছে। সো 7টা ইলেকট্রন যদি নাই থাকে তাহলে সেখানে 7টা আয়নীকরণ শক্তির ভ্যালু আসারও কোনো প্রশ্ন নেই, এইটা একটা আর এইটা একটা, এই কথা। ওকে, তার মানে উত্তর এ আর এর মধ্যেই হবে। আর তার মধ্যে যে ডি তো নিজেই নিয়ন, এই যে ডি, এই ডিটা এই যে নিয়নের মধ্যে যেহেতু হবে বলছে, তার মানে নিয়ন হওয়ার কথা না, উত্তর হচ্ছে সমাধান আমার সি, এই। ওকে, এরপরে আসো ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটি। ওকে, যখন ব্যাসার্ধ আমার আলোচনা করতে হয় আয়নের সাথে, ব্যাসার্ধ আমরা পর্যায় সারণীতে ব্যাসার্ধ আমরা 3টা দেখছি না, আইতের সাথে ব্যাসার্ধটা হচ্ছে ভাই এক্স্যাক্ট উল্টো। ব্যাসার্ধটা কি হয়, পর্যায় সারণীতে বাম থেকে ডানে যাবা, ব্যাসার্ধটা হচ্ছে কমবে। ওকে, উপর থেকে নিচে আসবা, ব্যাসার্ধ কি হবে ভাই, বাড়বে। আচ্ছা, এটা হচ্ছে নর্মাল হিসাব। এখন এখানে যদি তোমাকে তুলনা করতে হয় আসলে আয়নের সাথে, তখন অলওয়েজ মাথায় রাখবা যে ধরো সোডিয়াম এবং সোডিয়াম প্লাস আয়ন, এই দুইটার মধ্যে সোডিয়ামের মধ্যে 3s1 অব্দি একটা অরবিটাল আছে, সোডিয়াম প্লাসের মধ্যে ওই একটা ইলেকট্রন দিয়ে দেওয়ার কারণে 3s1 আর নাই, তার মানে ব্যাসার্ধ অবশ্যই কার বেশি, তার মৌলের বেশি। কার থেকে, ক্যাটায়নের থেকে। ঠিক একইভাবে ক্লোরিন এবং ক্লোরিন মাইনাস এই দুইটার মধ্যে যদি আমরা আলোচনা করি, তাহলে তার মধ্যে আবার কারটা বেশি বলো, তার অ্যানায়নটার বেশি হবে। এখন এখানে দেখো, এখানে আমার দুই টাইপের ক্যাটায়নের সাথে তুলনা করতে হবে, তাহলে সর্বোচ্চ যে বেশি ত্যাগ করে আছে সে সব থেকে বেশি ছোট হবে। ওকে, তারপরে হবে হচ্ছে একটা ত্যাগ করা, তারপরে হবে হচ্ছে কেউ ত্যাগ না করা, তার মানে এই হবে হচ্ছে আমার ব্যাসার্ধের ক্রম এ। ওকে, দেখো এ। আচ্ছা ভাই, এরপরে আসো নিম্নের কোন যৌগের স্ফুরণাঙ্ক সব থেকে বেশি। এই সকল যৌগের মধ্যে স্ফুরণাঙ্ক যদি নিয়ে আলোচনা করতে হয়, দেখো প্রত্যেকটা যৌগই আমার কি গ্যাসীয় প্রকৃতির। তবে এখানে একটা ব্যাপার আছে, প্রত্যেকটা যৌগই গ্যাসীয় প্রকৃতিরই, অ্যাজ ওয়েল অ্যাজ এই যৌগগুলো কিন্তু আবার সমযোজী যৌগ। তাহলে সমযোজী যৌগের মধ্যে স্ফুরণাঙ্ক বেশি হলে যেই জিনিসটা তোমাকে কনসার্ন হইতে হবে সেটা হচ্ছে ভাই হাইড্রোজেন বন্ধন। ওকে, এবং এই 4টা যৌগের মধ্যে হাইড্রোজেন বন্ধন যদি কারোর সাথে গঠন করতে পারে সেটা হচ্ছে হাইড্রোজেন অ্যামোনিয়ার সাথে, মানে অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন বন্ধন পাওয়া যায়, বা হাইড্রোজেন বন্ধনটা গঠন হয় কার সাথে, নাইট্রোজেনের সাথে। ফসফোনিয়ার সাথে না, হাইড্রোজেন সালফাইডের সাথে না, মিথেনের সাথেও না। তার মানে একেবারে আমাদের উত্তরটা চোখ বন্ধ করে বি, এটার স্ফুরণাঙ্ক সব থেকে বেশি। দেখি, হ্যাঁ এই তো। আর দেখো এখানে স্পেসিফিক দেওয়া আছে হাইড্রোজেন বন্ধন নিয়ে আলোচনা করতে হবে। ওকে, এখন এখানে দেখো কোনটি পর্যায়বৃত্ত ধর্ম না। পর্যায়বৃত্ত ধর্ম না বলতে ভুল, পর্যায়বৃত্ত ধর্ম মেল্টিং টেম্পারেচার বা গলনাঙ্ক এটা একটা পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে, কিন্তু এটা একটা প্রায়োরিটি আছে, বুঝছো। প্রায়োরিটির মধ্যে সব থেকে বেশি প্রথমে থাকে হচ্ছে ওই আমাদের আয়নিক ব্যাসার্ধ, এটা পর্যায়বৃত্ত ধর্ম খুব ভালো মতন মেনে চলে। এটার মধ্যে আমাদের খুব কম পরিমাণে কি আছে, যাকে বলে ওই এক্সেপশন বা ব্যতিক্রম খুব কম পরিমাণে আছে। তারপরে যেগুলো আমাদের আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎঋণাত্মকতা, এগুলো খুব সুন্দর মতন পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে অন্তর্ভুক্ত। যেটা একটু কম মেনে চলে সেটা হচ্ছে মেল্টিং টেম্পারেচার অ্যাজ ওয়েল অ্যাজ বয়লিং টেম্পারেচার, দুইটাই। তো এখানে যেহেতু মেল্টিং টেম্পারেচার আমার উত্তরটা হচ্ছে ডি বা মেল্টিং টেম্পারেচার, সেটা হচ্ছে আমার পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে না। ওকে, নিম্নের কোন মৌলটি আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, কোন মৌলটির আয়নীকরণ শক্তি সব থেকে বেশি আমরা সেটা নির্ণয় করব। দেখো, এটা হচ্ছে ওই গ্রুপ, যে গ্রুপটা আমরা ওই যে আমাদের যে আইতের একটা ফর্মুলা দেখলাম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎঋণাত্মকতা, পর্যায় সারণী থেকে বাম দিকে আয়নাইজেশন এনার্জি, ধরো আয়নাইজেশন এনার্জি, এটা দিয়ে আমরা বললাম বাম থেকে ডানে গেলে কি হবে বলো, বাম থেকে ডানে গেলে এটা হচ্ছে আমার কমে আবার বলি, একটু ভুল বলতেছি, এটা কি হয়, বাম থেকে ডানে গেলে এটা হচ্ছে আমার বাড়ে ভা, আর উপর থেকে নিচে আসলে কি হবে, কমবে। এটা একই গ্রুপের উপর থেকে নিচটা আলোচনা করছে না, তার মানে এখানে সব থেকে উপরের এলিমেন্ট কে, সোডিয়াম, তাহলে সোডিয়ামেরটাই সব থেকে বেশি হবে। সব থেকে নিচে কে, সিজিয়ামের দেখবা সব থেকে কম হবে, এবং সিজিয়াম সব থেকে বেশি সক্রিয় হবে। আচ্ছা, তো উত্তর কি আমার, সোডিয়াম। আচ্ছা, এরপরে নিম্নে যৌগগুলোর মধ্যে সবচেয়ে কম স্ফুরণাঙ্ক কোনটির। এই যে যৌগগুলো আছে সব থেকে কম স্ফুরণাঙ্ক কোনটি, মিথেন, ইথেন, বিউটেন, পেন্টেন। এটা পেন্টেন, TANE হইতো আর কি, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, মিথেন, ইথেন, বিউটেন, পেন্টেন সব থেকে কম স্ফুরণাঙ্ক কোনটি। এই ব্যাপারে যদি আমাদেরকে আলোচনা করতে হয় তাহলে ধরো CH4 মিথেন, CH3 এটা হচ্ছে আমার কি ইথেন, এরপরে ধরো বিউটেন, 4টা হবে,
পেন্টেন 5টা হবে। ভাই একটা কথা হলো যে তার ভর সংখ্যা যত কম, মানে কার্বন সংখ্যা 1 থেকে 4-এর মধ্যে, এরা থাকে আসলে গ্যাসীয় আকৃতি। আরও যদি 5 থেকে 15 পর্যন্ত আমরা যাই, তারা থাকে কি আকৃতি বলো? তরল আকৃতির। হ্যাঁ, আর যদি তারও উপরে বেশি যায় কার্বন সংখ্যা, তাহলে থাকে হচ্ছে তারা কঠিন আকৃতির। তো যারা কঠিন আকারে থাকে তাদের অবশ্যই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে, মানে কার্বন সংখ্যা যত বেশি হবে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত বেশি হবে। তার মানে এই উত্তরটাতে সুন্দর মতন আমাদের চলে আসছে হচ্ছে মিথেন, যেটার আমার পারমাণবিক মানে কার্বন সংখ্যা কম, তাহলে তারই স্ফুটনাঙ্ক গলনাঙ্ক কম। ওকে, এখন এখানে বলতেছে 2% W/V জলীয় দ্রবণের নিচের কোন স্ফুটনাঙ্কটি সব থেকে বেশি? 2% জলীয় দ্রবণ একটা W/V মানে আয়তনের মধ্যে কি আছে? গ্রাম আকারে আছে। এটার মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক সব থেকে বেশি হবে? আচ্ছা, এগুলোর মধ্যে আমাদেরকে আলোচনা করতে হবে এখানকার মধ্যে সব থেকে বেশি পরিমাণে আয়নিক কোন যৌগটা হবে। যে যৌগটাই সব থেকে বেশি পরিমাণে আয়নিক হবে সেটারই স্ফুটনাঙ্ক সব থেকে বেশি হবে। আচ্ছা, বেশি পরিমাণে আয়নিক কোনটা হবে সেটা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে এটা আমাদের রুলসটা আছে কি বলো? ফাজানের নিয়ম, তাই না? ফাজানের নিয়ম অনুযায়ী ক্যাটায়নের ছোট আকার এবং অ্যানায়নের বড় আকার। ক্যাটায়ন আমরা যদি একটু লিখি, এটার আকারটা কি হবে? ছোট আকার, এবং অ্যানায়নের বড় আকার। অ্যানায়নের বড়, ক্যাটায়নের ছোট আকার এবং অ্যানায়নের বড় আকার, এই শর্তটা যদি ফিল আপ করে ভাইয়া, তাহলে তারা কি হয় বলো? পোলার হয়, মানে তারা সমযোজী বেশি হয়। তার মানে তারা সমযোজী হওয়ার জন্য এটা হচ্ছে একটা টার্ম। আচ্ছা, কিন্তু আমার কি হইতে হবে? আমার হইতে হবে তো আয়নিক বেশি, তাই না? মানে এটার উল্টা হইতে হবে, মানে ক্যাটায়ন যেখানে বড় হবে এবং অ্যানায়ন যেখানে ছোট হবে সেটা আমার বেশি আয়নিক হবে। এই সবগুলোর মধ্যে ক্যাটায়ন চোখ বন্ধ করলে কি রুবিয়াম ক্লোরাইডটা সব থেকে বেশি বড় না ভাইয়া? অ্যানায়ন তো তাও ক্লোরিন আর ব্রোমিন এই দুইটার মধ্যেই আছে, তাই না? তার মানে উত্তরটা আমার দেখবা সি। ওকে, এরপরে আসো স্ট্রনশিয়াম, জিরকনিয়াম এবং এই জোন পরমাণুর ব্যাসার্ধের ক্রম হলো। এই ব্যাসার্ধের ক্রম যদি আমাদেরকে জানতে হয়, তাহলে এরা যেই ধাতু মানে লাইনটার মধ্যে বা সিরিজের মধ্যে অবস্থিত সেটা আমাদেরকে জানতে হবে। এরা আসলে ভাই একই পিরিয়ডের এলিমেন্ট। ওকে, এই 2 নাম্বার পর্যায়ের মধ্যে আছে হচ্ছে আমার স্ট্রনশিয়াম 2-এ কিন্তু, হ্যাঁ, গ্রুপ 2 এর মধ্যে। 3 নাম্বারে আছে হচ্ছে ভাই আমার এই যে টেকনিশিয়াম, 4 নাম্বারে আছে হচ্ছে জিরকনিয়াম, এমন। ওকে, তাহলে এগুলোর মধ্যে আবার হচ্ছে রুবিডিয়াম আছে হচ্ছে এরও সামনে 1 নাম্বার পর্যায়ের মধ্যে। এখানে আমার রুবিডিয়ামটা লেখা ছিল, হ্যাঁ। আচ্ছা, 1 নাম্বার গ্রুপের মধ্যে আছে। তাহলে আমি জানি কি বলো? পর্যায় সারণী যত আমি বাম থেকে ডানে যাব, আমার ব্যাসার্ধ কি হবে? আমার ব্যাসার্ধ তত কমবে। তাহলে এদের মধ্যে সব থেকে বেশি ব্যাসার্ধ কার? রুবিডিয়ামের, তারপরে স্ট্রনশিয়াম, তারপরে হচ্ছে রুবিডিয়াম, স্ট্রনশিয়াম, জিরকনিয়াম, টাইটানিয়াম। এই তো এটা এইখানে, এটা হচ্ছে এইখানে এমন জিরকনিয়াম, তারপরে হচ্ছে বা টেকনিশিয়াম। ওকে, তাহলে এই উত্তর হচ্ছে আমার এ। ওকে, এরপরে দেখো 101.3 কিলোপ্যাসকেল বাহ্যিক চাপে পানির স্ফুটনাঙ্ক কত? 101.3 কিলোপ্যাসকেল চাপ মানে হচ্ছে আসলে 1 অ্যাটমসফিয়ার প্রেশার বা নর্মাল বায়ুর চাপ। নর্মাল বায়ুর চাপে আমাদের পানির স্ফুটনাঙ্ক কত হয়? 100 ডিগ্রি সেলসিয়াস, জানা কথা। এটা জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছে বোঝার জন্য যে তুমি এটাকে ধরতে পারো কিনা, আর কিছু না। দেখো, নিম্নের কোন ব্যাসার্ধটি সবচেয়ে কম? এগুলোর মধ্যে কার ব্যাসার্ধটা সব থেকে কম হবে? ওকে, আমরা কিন্তু দেখলাম বোধহয় যে আমার একটা ধাতু এবং ধাতব আয়ন, এই দুটার মধ্যে ব্যাসার্ধ কার কম হবে বলো? সোডিয়ামের ব্যাসার্ধ হবে হচ্ছে বেশি ধাতু এবং ধাতব আয়নের মধ্যে। এখানে সব থেকে কম চাইছে আমার, তার মানে আমরা চিন্তা করব হচ্ছে যে সব থেকে বেশি আমার ইলেকট্রন ত্যাগ করে আছে সেটাকে ম্যাগনেসিয়াম। শেষ। ওকে, দেখো উত্তর আমার ডি। আচ্ছা, এখন পরমাণু সমূহের মধ্যে কোনটির আয়নীকরণ শক্তি সর্বনিম্ন? এগুলোর মধ্যে সর্বনিম্ন আয়নীকরণ শক্তি কার আছে? দেখো, নিয়ন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এটা কি একই পর্যায়ে বাম থেকে ডানে যাচ্ছে না? নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং নিয়ন, এই আমার একটা ফ্লো থাকে। তো এই ফ্লোতে যদি থাকে, আমরা পর্যায় সারণীর যদি বাম থেকে ডানে যাই, আমার আয়নীকরণ শক্তি কি হয় বলো? আয়নীকরণ শক্তি আমার বৃদ্ধি পায়। তো আয়নীকরণ শক্তি বৃদ্ধি পেলে এটা সর্বনিম্ন আয়নীকরণ শক্তি কার হওয়া উচিত? নাইট্রোজেনের হওয়া উচিত। বাট এই নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে যে হালকা একটা এক্সেপশন আছে, সেটা আমরা আগের স্লাইডে দেখছি না একটা, যে তাদের ইলেকট্রন বিন্যাসে নাইট্রোজেনের যেহেতু হাফ ফিল্ড থাকে, অর্ধপূর্ণ থাকে, তাই এটা বেশি স্টেবল, তাই কি না? তার মানে সব থেকে কম হবে কার ভাইয়া? অক্সিজেনের। তো এখানকার উত্তরটা আমার কি আসে? এখানকার উত্তরটা আসে হচ্ছে আমার সুন্দর মতো অক্সিজেন। ওকে, দেখো বি। আচ্ছা, নিম্নের কোন যৌগটির স্ফুটনাঙ্ক সব থেকে বেশি? এটা বোধহয় আমরা, আচ্ছা এটা এখান থেকে এই টাইপের যদি যৌগের মধ্যে আসে, এই যৌগগুলো দেখো প্রত্যেকটা যৌগই আসলে কি দেওয়া আছে? প্রত্যেকটা যৌগই আমরা দেখতে পাচ্ছি না যে আমাদের সমযোজী যৌগের মধ্যে স্ফুটনাঙ্ক আমাদেরকে বেশি আলোচনা করতে হবে। তাহলে তার মধ্যে তোমাকে দেখতে হবে এই সমযোজী যৌগগুলোর মধ্যে দুই তিনটা জিনিসের মধ্যে প্রথমত তুমি লক্ষ্য রাখবা হচ্ছে হাইড্রোজেন বন্ধন, যে এমন কি কেউ আছে যাদের মাঝে হাইড্রোজেন বন্ধন গঠন হওয়া সম্ভব? যদি থাকে তাহলে ভাইয়া তারই।
ওকে, আবার এইটা যদি হাইড্রোজেন বন্ধন লক্ষ্য করো, হাইড্রোজেন বন্ধন প্রায়োরিটি দিলা প্রথমে, তারপরে দেখবা হচ্ছে পোলার আয়ন। পোলার আয়ন মানে হচ্ছে ভাই ও কি কিছুটা আমার আয়নিকের মতন কাজ করে কিনা। ও যদি কিছুটা আমার আয়নিকের মতন কাজ করে তাহলে মাথায় রাখবা যে তারও স্ফুটনাঙ্ক কিন্তু একটু হলেও বেশি হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বোথ দুইটাই। তাহলে এই চিন্তা করতে দেখতে গেলে এটার মধ্যে হাইড্রোজেন বন্ধনও নাই, পোলার আয়ন তো নাই। এর মধ্যেও চিন্তা করে এর মধ্যে হাইড্রোজেন বন্ধন হওয়ার পসিবিলিটি থাকতে পারে, পোলার আয়ন নাই। ওকে, কিন্তু এর কথাটা চিন্তা করো, এই যে নাইট্রোজেন আর এটার অক্সিজেনের মাঝে এখানে যেহেতু হাইড্রোক্সিল মূলক আছে, মানে এটা একটা অ্যালকোহল, অ্যালকোহল পানির মধ্যে দ্রবীভূত হয়, এটা আমরা জানি, একটা সমযোজী যৌগ হওয়ার সত্ত্বেও সেটা পানির মধ্যে দ্রবীভূত হয়, তাই কি না? তাহলে সেটার মধ্যে কি থাকবে, সেটার মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ধন আছে। এই যে নাইট্রোজেনের অ্যামিনের মধ্যেও হাইড্রোজেন বন্ধন ক্রিয়েট হতে পারে, কিন্তু এই দুটোর মধ্যে যদি পোলার আয়ন নিয়ে চিন্তা করি, কার পোলার আয়ন বেশি হবে ভাই? অবভিয়াসলি আমার অ্যালকোহল, মিথানল, এটার পোলার আয়ন বেশি হবে না? এর পোলার আয়ন যেহেতু বেশি, তার মানে আমরা বলতে পারি যে আমাদের কোন যৌগের স্ফুটনাঙ্ক সব থেকে বেশি হবে? স্ফুটনাঙ্ক বেশি হবে হচ্ছে আমাদের মিথানলের বা অ্যালকোহলের। আচ্ছা, দেখো সি। ওকে, এরপরে নিচের কোন পরমাণুর আয়নীকরণ শক্তি সর্বোচ্চ? বন্ধনের ভিতরে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, এটা বোধহয় আমরা করলাম। আয়নীকরণ শক্তি সর্বোচ্চ কার হবে? আমরা এই গ্রুপ এই এক্স্যাক্ট এই এমসিকিউটা করছি ভাই, তাই না? আয়নীকরণ শক্তি সর্বোচ্চ হবে হচ্ছে আমার নাইট্রোজেনের। কারণ কি? কারণ তার হাফ ফিল্ড অরবিটালটা থাকে। ওকে, এরপরে নিম্নের কোনটি থেকে একটি ইলেকট্রন অপসারণের জন্য সব থেকে বেশি শক্তি প্রয়োজন? কোনটি থেকে একটি ইলেকট্রন অপসারণের জন্য সব থেকে বেশি শক্তি প্রয়োজন? দেখো, এখানে আছে হচ্ছে আমার আর্গন, একটা আছে হচ্ছে PF3, একটা হলো আমার ফসফরাস ট্রাইফ্লোরাইড, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আর একটা হচ্ছে ক্লোরিন। কোনটা থেকে একটা ইলেকট্রন অপসারণ করব আমরা? তো একটা ইলেকট্রন অপসারণ করতে গেলে দেখা যাবে যে ইনার্ট গ্যাস, পার হয়ে গেছে আর কি, ইনার্ট গ্যাস যেটা, মানে এই ইনার্ট গ্যাস, সেখান থেকে ধরো এই একটা ইলেকট্রন গ্রহণ করে আছে এখন, তো তার থেকে একটা ইলেকট্রন অপসারণ করা কিছুটা হলো ইজি। এগুলো তো আমার কম্পাউন্ড রে ভাই, কম্পাউন্ড থেকে ইলেকট্রন অপসারণের কথা আসবে কেন সুন্দর মতন? তাহলে আমার উত্তরটা কি আসছে? আর্গন, আর্গন থেকে বা ইনার্ট গ্যাস থেকে। ওকে, এরপরে কোন মৌল জোড়া পর্যায় সারণীর একই পিরিয়ডভুক্ত শ্রেণীভুক্ত? একই পিরিয়ডভুক্ত শ্রেণীভুক্ত: সোডিয়াম, পটাশিয়াম, কোবাল্ট, নিকেল, ক্রিপ্টন, জেনন, অক্সিজেন, সালফার। এটা কি একই গ্রুপের না? এটা কি ভাই একই গ্রুপের না? এই আমার কোবাল্ট, নিকেল, এটা হচ্ছে একই পর্যায়ের। এটা কি ক্রিপ্টন আর জেনন একই গ্রুপের না? তার মানে উত্তর কি আমার? এই যে বি, উত্তরটা হচ্ছে আমার বি। ওকে, এখন নিচের কোনটি উভধর্মী অক্সাইড? আচ্ছা, অক্সাইড কত ধরনের হতে পারে তোমাদের আইডিয়া আছে? অক্সাইড ভাই 9 ধরনের হইতে পারে। কত ধরনের? 9 ধরনের অক্সাইড হইতে পারে। কেমন, কি কি 9 ধরনের ভাই? 9 ধরনের অক্সাইড হইতে পারে বলতে, প্রথমত আমরা জানি যে অম্লীয় অক্সাইড, ক্ষারীয় অক্সাইড, জানা কথা। অম্লীয়, ক্ষারীয়, উভধর্মী, তারপরে আছে হচ্ছে আমার উভধর্মীর পরে নিরপেক্ষ অক্সাইড, সাব অক্সাইড, সুপার অক্সাইড, পার অক্সাইড, শুনছো নিশ্চয়ই এগুলোর নাম। এইরকমভাবে কত ধরনের হতে পারে ভাই? মিশ্র অক্সাইড প্রায় 9 ধরনের। আচ্ছা, তো 9 ধরনের অক্সাইডের মধ্যে উভধর্মী অক্সাইড কোনটা চাইছে? এটা দেখো, অধাতব অক্সাইড, একটা ড্রাফট কথা, অধাতব অক্সাইড যেটা থাকে সেটা হচ্ছে অম্লীয় হয়। অধাতব অক্সাইড এখানে একটা আছে। আর আর অধাতব অক্সাইড, এই যে সিলিকন ডাইঅক্সাইড, এটাও আছে একটা অধাতব অক্সাইড। আচ্ছা, আর ধাতব অক্সাইড, ধাতব অক্সাইড কি হয় ভাই? ক্ষারীয় হয়। তাহলে এগুলা যদি অম্লীয় হবে, এটা যদি ক্ষারীয় হবে, তাহলে এখানে উভধর্মী অক্সাইড আর থাকলোই কোনটা? টিন অক্সাইড না? এই এই আমার উত্তর। তাহলে উত্তরটা আমার কত? সি। ওকে, 4টি মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া হলো, প্রথমটি কোনটির প্রথম আয়নীকরণ শক্তি সর্বোচ্চ? এটাও আমরা হচ্ছে করলাম বোধহয়, তাই না? এই যে এটা দেখো, এটা কি নাইট্রোজেন, এটা হচ্ছে আমার অক্সিজেন, এই যে এটা করছি, আবার আবার এই কোশ্চেনটা রিপিটেড আসছে আর কি। তার মানে নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে কার বেশি ভাই? নাইট্রোজেনের বেশি। এই ওকে, আচ্ছা, এরপরে আসো এই এর আকারটা কেমন হবে? এর আকার আমাকে বের করতে হলে আসলে এর হাইব্রিডাইজেশন লাগবে বা সংকরায়ন লাগবে, তাই না? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে AlCl4 মাইনাস, এটা আর কি কীভাবে গঠিত হয় ভাইয়া? AlCl3, ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড এমন হয়ে আছে, হ্যাঁ। এখন যেটা হয়েছে, এই অ্যালুমিনিয়ামের আউটার মোস্ট শেলে 6টা ইলেকট্রন আছে, আসলে 6টা না, প্রত্যেকটা ক্লোরিন একটা করে শেয়ার করছে, তাহলে কয়টা আছে? 6টা। 8টা তো ফিল আপ হয়নি। তো এখন কোনো ক্লোরিন ধরো Cl মাইনাস, অলরেডি 8টা ইলেকট্রন, সে একটা ইলেকট্রন গ্রহণ করে 8টা ইলেকট্রন হয়ে আছে। ওর যে বাকি স্তরে আরও কয় জোড়া? 3 জোড়া বা 6টা লন পেয়ার ইলেকট্রন আছে না, তার মধ্যে একটা যদি সে অ্যালুমিনিয়ামকে দিয়ে দেয়, তাহলে এই টোটাল কম্পাউন্ডটা ফর্ম করে হচ্ছে AlCl4, এই উপরে একটা মাইনাস, এই আকারে। তো যাই থাকুক, আমার কেন্দ্রীয় মৌল কি আছে? অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের আমরা সংকরায়ন বের করব। হাইব্রিডাইজেশন নাম্বার বা সংকরায়ন বের করার নিয়মটা হচ্ছে হাফ অফ, বলো, ভ্যালেন্স শেল ইলেকট্রন, মানে কেন্দ্রীয় মৌলের সর্ববহিত শক্তি স্তরের ভ্যালেন্স শেল ইলেকট্রন, প্লাস এর সাথে প্লাস করবো আমরা একযোজী মৌলের সংখ্যা x, মাইনাস করি হচ্ছে ভাই আমরা ক্যাটায়ন, প্লাস করি আমরা অ্যানায়ন। এইটা হচ্ছে আমার সূত্র। যদি আমাদের কাছে কি থাকে? কোনো একটা অ্যানায়ন থাকে, তাহলে মানে কোনো একটা চার্জযুক্ত এলিমেন্ট থাকে, তাহলে আসো এটা যদি আমরা কমপ্লিট করি, কি থাকে আমার? এর সর্ববহিত শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা কয়টা? 3টা। এখানে আছে কয়টা বলো তো? 4টা না? 4টা হচ্ছে আমার, এই যে 4টা আমার একযোজী মৌলের সংখ্যা 4,
অ্যানায়নের চার্জ একটা যোগ হয়ে যাবে, ক্যাটায়ন তো আমার নাই, ক্যাটায়নের চার্জ কি আছে? নাই। তার মানে হয়ে গেল আমার কত? এমন। এমন যদি করো এটা থাকে কত ভাই? 4 থাকে না? 4 মানে আমার sp3। sp3 হাইব্রিডাইজেশন যদি হয় তাহলে সেটার আকৃতি কি হয়? টেট্রাহেড্রাল বা চতুস্থলকীয়। এখানে আছে কি আমার? চতুস্থলকীয়। ওকে, তো এই উত্তর যদি কমপ্লিট করো দেখতে পাবা সুন্দর মতন এখানে এটার ব্যাখ্যা দেওয়া আছে, যেটা আমরা ব্যাখ্যা বললাম, এটার উত্তরটা চতুস্থলকীয়। ওকে, কোন যৌগটি সব থেকে বেশি পোলার? আচ্ছা দেখো কোন যৌগটি সব থেকে বেশি পোলার, এইটা CH4 আকারে আর কি হইতো, বুঝছো? এটা CH4 হইতো। যাই হোক, এটা হবে না উত্তর। ওকে, CCl4, CH2Cl2, CH, Cl3, এই তিনটা কম্পাউন্ড দেওয়া আছে। এইটার মধ্যে CCl4 যেটা, এটার পোলার মোমেন্টটা আসলে থাকে না। কেন থাকে না ভাইয়া? কারণ এখানে কোনো হাইড্রোজেন না থাকার কারণে ধরো CCl, Cl, Cl, Cl এই আকৃতির একটা, এর ডাইপোল ডাইপোল পরস্পরকে নিষ্ক্রিয় করে ফেলে। কিন্তু এই যে এই টাইপের যে কম্পাউন্ড, এই যে এই দুইটা, যেখানে আমার কিছু একটা হাইড্রোজেন রিপ্লেস হতে এখনো বাকি বা দুইটা হাইড্রোজেন রিপ্লেস হতে এখনো বাকি, ওই টাইপের কম্পাউন্ডের মধ্যে কিন্তু ঠিকই কি আছে বলো? আমার পোলারিটি বা পোলার আয়নটা থাকবে বা ডাইপোল মোমেন্ট থাকবে। তাহলে আমরা দেখব হচ্ছে CH, Cl2 আর CH, Cl3, এই দুইটা কম্পাউন্ডের মধ্যে কার বেশি কার কম থাকে। ভাইয়া কথা হচ্ছে যে ক্লোরিনের সংখ্যা যত বেশি থাকবে, ক্লোরিনের সংখ্যা বেশি থাকতে থাকতে মানে একেবারেই যদি বেশি থেকে যায় তাহলে তো হবে না। ক্লোরিনের সংখ্যা যত বেশি থাকবে, মানে এখানে দেখো যেমন আছে কয়টা, তিনটা আছে না, একটাকে রিপ্লেস হওয়া যাওয়া সম্ভব ছিল বাট হয় নাই, তাহলে এর ডাইপোল মোমেন্টের পরিমাণটা হবে হচ্ছে বেশি। লাইক এই উত্তরটা কত? এই উত্তরটা হচ্ছে আমাদের ভাইয়া সি। আচ্ছা, এই উত্তরটা সি না আর কি, এই উত্তরটা হচ্ছে ডি। এখানে আপাতত আমাদের মানে জাস্ট মিস্টেকের মধ্যে সি দিয়ে রাখছে, বাট উত্তরটা হবে হচ্ছে ডি। এই যে তোমরা চাইলে এখানে দেখতে পারো, এখানে CH, Cl2 এটা সব থেকে বেশি। আচ্ছা, আবার বরফের মধ্যে কি কি বন্ধন আছে? ওকে ভাই, বরফ আমার কোন অবস্থা? H2O, এইটারই কঠিন অবস্থা, তাই না? পানির মধ্যে কি কি বন্ধন আছে ভাই? পানির অণুর মধ্যে অক্সিজেন হাইড্রোজেন, অক্সিজেন হাইড্রোজেন, অক্সিজেনের মধ্যে লন পেয়ার 2 জোড়া ইলেকট্রন অবশিষ্ট থাকে। আচ্ছা, এই বন্ধনের মধ্যে বরফের অণু যদি হয় তাহলে যেটা হয় সেটা হচ্ছে ভাই, পানির মধ্যেই হাইড্রোজেন বন্ধন কিন্তু অলরেডি অবশিষ্ট থাকে। বরফের অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন, একটা পানির অণু চারপাশে 4টা বরফের মানে পানির অণুর সাথে যুক্ত হয়ে বরফ অণুটা গঠন করে। আচ্ছা, আমার কথাটা কোথায় বুঝো নাই, এটা যদিও চতুস্থলকীয় আকৃতির, এই টাইপের একটা আকার এমন টাইপেরই হয় ধরো, হ্যাঁ, ঘনক আকৃতির, যেখানে একটা অণু তার পাশে এই পানির অণুটা এর সাথে এর সাথে এর সাথে তিন দিকে, এখানে ধরো তিনটা দেখাচ্ছে আর একটা 4টার সাথে। দ্যাটস ওয়াই বরফের যদি আয়তনটা বেশি হয়ে যায় তাহলে তার ঘনত্ব কী হবে বলো? কমে যাবে। তাই বরফ পানিতে ভাসে, পানি বরফে ভাসে না। বুঝতে পারছো কথাটা? আচ্ছা যাই হোক, দেখো এটার মধ্যে তাহলে আমার কী কী বন্ধন আছে, এই উত্তরটা যদি আমাদেরকে করতে হয় তাহলে আমরা খুব সহজেই বলতে পারি এটার মধ্যে সমযোজী বন্ধন আছে প্লাস হাইড্রোজেন বন্ধন আছে, তাই কি না? সমযোজী প্লাস হাইড্রোজেন। আচ্ছা, এই উত্তরটা এটা না ভাইয়া? সমযোজী প্লাস হাইড্রোজেন। ওকে, দেখো এখানে বলছে কি, এক বিউটিন 3 আইন এর মধ্যে সিগমা পাই বন্ধন কয়টা আছে? আচ্ছা, সিগমার পাই বন্ধন নিয়ে কি কথা বলো তো ভাইয়া? ঝামেলাটা হলো যে একটা সমযোজী যৌগ গঠনের সময় ইলেকট্রন শেয়ার হয়, যদি তাদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়, যেমন ধরো আমি হাইড্রোজেন H2 এই এলিমেন্টটা লিখলাম বা Cl2 এই এলিমেন্টটা লিখলাম, এখানে হাইড্রোজেন একটা হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করছে না, এখানে এই ক্লোরিনটা এই একটা ক্লোরিনের সাথে বন্ধন গঠন করছে না ভাইয়া, এই যেই বন্ধনটা গঠন হয়েছে, হ্যাঁ, এই বন্ধনটা কিন্তু হইতেছে সিগমা বন্ধন। যদি দুটি এলিমেন্টের মাঝে একটা সমযোজী বন্ধন থাকে মাত্র, তাহলে সেটা কি হবে বলো? সেটা হবে হচ্ছে আমার সিগমা বন্ধন। কি বন্ধন? সিগমা বন্ধন। আর যদি একাধিক বন্ধন থাকে ওই দুইটা এলিমেন্টের মাঝে, যদি বন্ধন আমার একাধিক থাকে তাহলে সেইটা বন্ধন আমার কি হবে বলো? সেই বন্ধনটা হয়ে যাবে আমার পাই বন্ধন। তো নর্মালি দুইটা এলিমেন্টের মধ্যে হাইয়েস্ট 3টা সমযোজী বন্ধন থাকতে পারে। অ্যাজ লাইক আমি একটা N2 এই এলিমেন্টটা লিখলাম, N2টা কি? N ট্রিপল বন্ড N। তাহলে এর মধ্যে আমার সিগমা বন্ধন কোনটা ভাই? এই যে মধ্যের এই একটা সিগমা বন্ধন, এটাও পাই বন্ধন, এটাও পাই বন্ধন। মানে যদি একের অধিক বন্ধন থাকে, এক বন্ধন হলে সেটা মাস্ট বি সিগমা বন্ধন হবে, একের অধিক বন্ধন থাকলে সেটা কি হবে বলো? পাই বন্ধনের অন্তর্ভুক্ত হবে। ধরো আমি O2 লিখলাম, অক্সিজেন, O ডাবল বন্ড O, এমন না? O ডাবল বন্ড O। আচ্ছা, তাহলে এইখানে সিগমা বন্ধন হচ্ছে আমার একটা, পাই বন্ধন আরেকটা। বুঝা গেছে ভাই? তো আসো এইরকমই একটা যৌগ এখানে বলছে যে বিউট, এই মানে এক বিউটিন 3 আইন, মানে এখানে আমার অ্যালকিনও আছে অ্যালকাইনও আছে, দুইটা কার্যকরী মূলকই আছে। তো ফার্স্ট অফ অল আমাদেরকে যে কাজটা করতে হবে কি, তার সংকেতটা লিখে ফেলতে হবে, যে সংকেতটা কীরকম হয়, তাই না? তো এই সংকেতটা যদি আমরা লিখি তাহলে কীরকম হয় দেখো তো ভাই। আমরা HC ধরো ট্রিপল বন্ড সি, এখানে আমরা 1 3 আইন, তাই না? তাহলে 3 নাম্বার কার্বনে হলো CH2 ডাবল বন্ড CH2, এখানে আমার একটা হাইড্রোজেন কম হবে ভাই, একটা হাইড্রোজেন আমরা বেশি লিখে দিছি। আচ্ছা দেখো তো হয়েছে এই। আচ্ছা, এই যেই কম্পাউন্ডটা,
এখানে যদি আমরা নাম্বারিং করি তাহলে নাম্বারিং করব কোন কার্বন থেকে ভাই? নামকরণের ক্ষেত্রে নাম্বারিংটা করব আমরা এই কার্বন থেকে। কেন? কারণ এখানে কার্যকরী সক্রিয় যে মূলকটা সেটা হচ্ছে আসলে ডাবল বন্ড। ওকে, সক্রিয়তার মূলক দেখলে আমরা দেখব এই অ্যালকিন অ্যালকাইন অ্যালকিন অ্যালকেন অ্যালকাইনের মধ্যে সব থেকে বেশি সক্রিয় আমার গ্রুপ কোনটা? এটা হচ্ছে অ্যালকিন, তারপরে অ্যালকাইন, তারপরে অ্যালকেন। ওকে, তাহলে এই এই যে আমার সক্রিয় গ্রুপটা আমি যেখান থেকে যে কার্বন থেকে কাউন্ট করলে কাছে পাবো সেই দিক থেকে আমি কাউন্ট করা শুরু করব 2 3 4। তাহলে আমরা বুঝতে পারতেছি 1 নম্বরে আছে হচ্ছে আমার ইন বিউটিন, তার মানে আমার সংকেতটা ঠিক আছে। 3 নম্বরে আছে হচ্ছে আইন, 3 নম্বরে আছে হচ্ছে আইন, মানে সংকেত ঠিক আছে। ওকে, এখন বলতেছে যৌগে সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, আমরা প্রথমে ঝটপট পাই বন্ধনের সংখ্যাটা দেখে ফেলি। পাই বন্ধন কোথায় বলো তো? এখানে একটা পাই বন্ধন, এখানে একটা পাই বন্ধন, দুইটা, এখানে একটা পাই বন্ধন, বাদ বাকি যত বন্ধন আছে সবগুলো সিগমা না, মানে এখানে পাই বন্ধন আছে কয়টা? 3টা। তো 3টা পাই আলা উত্তর একমাত্র এখানে, তাই না? তা আমরা এখান থেকেই বলে দিতে পারি কিন্তু যে আমার উত্তরটা হবে বি। বাট আমরা যদি সিগমা বন্ধনটাও কাউন্ট করি তাহলে এটার মাঝে একটা সিগমা বন্ধন, এই কার্বন কার্বনের মাঝে একটা সিগমা বন্ধন কয়টা হলো ভাই? 2টা। এই কার্বনের মাঝে একটা সিগমা বন্ধন 3টা। এই কার্বন এই হাইড্রোজেনের সাথে একটা সিগমা বন্ধন 4টা। এই কার্বন আর এই কার্বনের মাঝে এখানে একটা সিগমা বন্ধন 5টা। এই হাইড্রোজেন কার্বন, এই 2টা হাইড্রোজেন কার্বনের সাথে 2টা 7টা। তার মানে উত্তরটা হচ্ছে আমার ভাই বি। ওকে, আশা করি সিগমা বন্ধন এবং পাই বন্ধনের কাহিনীটা তোমরা বুঝতে পারছো। পরের প্রশ্নের মধ্যে আসো ভাই, অণুতে কার্বনের কোন ধরনের হাইব্রিডাইজেশন বিদ্যমান? আচ্ছা, সংকরায়ন নির্ণয়ের এক ধরনের সূত্র আমি তোমাদেরকে অলরেডি দেখাইছি। আসো আমরা আরেকটা সূত্র ভাই একটু শিখে ফেলি। সূত্রটা হলো যে এটা মেইনলি অর্গানিক কম্পাউন্ড, মানে অর্গানিক কম্পাউন্ড বলে না, যাদের মধ্যে চার্জ নাই সকল কম্পাউন্ডের মধ্যে তুমি এই সংকরায়ন নির্ণয়ের সূত্রটা অ্যাপ্লিকেবল করতে পারবা, যাদের মধ্যে চার্জ নাই। ওকে, এই সূত্রটা হলো হাইব্রিডাইজেশন নাম্বার HN ইকুয়ালস টু, আমি একটু কালারটা চেঞ্জ করি, হ্যাঁ, তাহলে কালারটা ভালো ফুটে উঠবে। আচ্ছা, হাইব্রিডাইজেশন নাম্বার HN ইকুয়ালস টু হয় সিগমা বন্ধন সংখ্যা, সিগমা বন্ধন সংখ্যা কার সিগমা বন্ধন সংখ্যা ভাইয়া? কেন্দ্রীয় মৌলের, সেন্ট্রাল অ্যাটমের, হ্যাঁ, সেন্ট্রাল অ্যাটমের সিগমা বন্ধন সংখ্যা। মানে হয়তোবা সূত্রটা অনেক ছোট্ট, অনেক সাধারণ, খালি বুঝতে একটু মানে ট্রিকটা আর কি বুঝতে হবে একটু, বা প্রসেসটা একটু বুঝতে হবে, তাহলেই করতে পারবা। সিগমা বন্ধন সংখ্যা প্লাস লন পেয়ার ইলেকট্রন সংখ্যা, ওই যদি তার মধ্যে কোনো লন পেয়ার ইলেকট্রন থাকে সেইটা, এইটা হচ্ছে আমার সূত্র হাইব্রিডাইজেশন নাম্বার বের করার। ওকে, এখন ধরো এটা দিয়ে আমরা এটা বের করতে চাচ্ছি, অণুতে কার্বনের কোন ধরনের সংকরায়ন বিদ্যমান? CH3OH, দেখো তো সিগমা বন্ধন একটা একটা, এই একটা এবং এই পাশে একটা OH, এরকম না? তো এখানে সিগমা বন্ধন সংখ্যা কয়টা ভাই? 4টা না? সিগমা বন্ধন কয়টা? সিগমা বন্ধন আমরা পেয়ে গেছি হচ্ছে ভাই আমাদের 4টা। এখানে কি কোনো কার্বনের লন পেয়ার আছে? না। কার্বনের আউটার মোস্ট শেলের ইলেকট্রন সংখ্যা কত? কার্বনের আউটার মোস্ট শেলের ইলেকট্রন সংখ্যাই হচ্ছে আমার 4টা। তো 4টা দিয়েই তো 4টা বন্ধন আছে, লন পেয়ার কোনো ইলেকট্রন নাই, তার মানে 0। অর্থাৎ এটা আমার 4, মানে হচ্ছে আমার সংকরায়নটা কি বলতো? sp3। sp3 সংকরায়ন হইলে আমার উত্তরটা কত? ডি। আশা করি বুঝতে পারছো। তো এই টাইপের বিষয়গুলো তুমি অ্যাপ্লাই করেও কিন্তু খুব সহজে, এইটা মোস্ট ইম্পর্টেন্ট, মানে এই সূত্রটা মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন কাজের জন্য জানো? একটা অর্গানিক কম্পাউন্ড দেওয়া আছে, তুমি যদি ওখানে মৌলের সর্বভৌত শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা, ওই যে যেটা আমরা হাফ ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, এভাবে যে সূত্রটা বের করি, ওটা দিয়েও যে বের করতে পারবো না এমন না, কিন্তু ওই টাইপের গুলাতে বের করতে গেলে দেখবা কিছুটা হলেও বিভাগে পড়বা, সময় বেশি লাগবে। কোনো প্রয়োজন আছে আমার? না। আমি সুন্দর মতন সিগমা বন্ধন সংখ্যা প্লাস লন পেয়ার ইলেকট্রন সংখ্যা যোগ করলে আমরা ওইটার সংকরণটা খুঁজে বের করতে পারি। বুঝা গেছে কথা? তো এটাও আরেকটা সূত্র, খুব সহজ। ওকে, এরপরে আসো পরেরটার মধ্যে যদি আমরা যাই, এটা উত্তর হচ্ছে sp3, এটা দেখলাম। এই যে BCl3 এর বন্ধন কোণ কত? আচ্ছা, বন্ধন কোণ কত এটা জানতে হলে আমাকে আসলে সংকরায়নটা জানতে হয়, যে আসলে তার সংকরায়নটা কত, সংকরায়নের উপরেই তার বন্ধন কোণটা নির্ভর করে। আবার সেটার মধ্যে লন পেয়ার ইলেকট্রন আছে কিনা সেটার একটা ফ্যাক্ট আছে যদিও, বাট অন অ্যান এভারেজ সংকরায়নের উপরে নির্ভর করে। BCl3 এর সংকরায়ন কত ভাই? এর সংকরায়নটা যদি তুমি মানে লেখা ট্রাই করো তাহলে এটা তুমি দুইভাবেই করতে পারো। ধরো আমরা দুইটা সূত্র দিয়ে দেখাই। হাইব্রিডাইজেশন নাম্বার HN ইকুয়ালস টু হাফ বোরনের আউটার মোস্ট শেলের ইলেকট্রন নাম্বার কত বলো তো? 3 প্লাস একযোজি মৌল কয়টা আছে? 3টা। ওকে, এই তাহলে তুমি এটা করতে পারো কত? 3। আবার আরেকটা সূত্র দিয়ে যদি আমরা দেখাই হাইব্রিডাইজেশন নাম্বার, যেটা আমরা মাত্র এর আগের স্লাইডে দেখলাম, ওই সূত্রটা দিয়ে যদি দেখাই তাহলে বোরনের মধ্যে এখানে আমার লন পেয়ার মানে সিগমা বন্ধন সংখ্যা কয়টা আছে? 3টা, প্লাস কোনো লন পেয়ার ইলেকট্রন আছে না, তার মানে এটা হচ্ছে 3। বোথ 3-এর জন্যই আমার সংকরায়নটা থাকে কি বলো? 3-এর জন্য সংকরায়ন থাকে কি? sp3 না ভাই? সরি একটু ভুল বলছি ভাই, sp3 না, sp2। sp2 মানে একটা s দুইটা p, sp2। এবং sp2 এই সংকরণ হলে যৌগের আকৃতিটা হয় কিরকম বলো? এই সংকরণ হলে যৌগের আকৃতি হয় হচ্ছে সমতলীয় ত্রিকোণাকার। মানে বোরন, এই আমার বোরন, এই হচ্ছে আমার ধরো ক্লোরিন, এই হচ্ছে আমার ক্লোরিন, এই হচ্ছে আমার ক্লোরিন। তো এই 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 থাকে, এই এই
এই টাইপের একটা সংকরণ ক্রিয়েট করে এবং এই অ্যাঙ্গেলটা হয় হচ্ছে 120 120 120 টোটাল হয় হচ্ছে 360। মানে sp3 সংকরণ হলে আমার বন্ধন কোণের মানটা কত হয় ভাই 120, অর্থাৎ এখানে উত্তরটা হচ্ছে 120। আশা করি বুঝতে পারছো। ওকে, এরপরে আসো অষ্টক সম্প্রসারণের উদাহরণ কোনটি। আচ্ছা, অষ্টক সম্প্রসারণের উদাহরণ এখানে যে কয়টা দেওয়া আছে এটা আসলে একটু ভুল আছে। হ্যাঁ, এই যে এইটা না PCl5 হবে ভাই, PCl5 লিখতে যায়, এটা PCl3 লিখছে, এটা PCl3 না PCl5 হবে। তার মানে বোঝাই যাচ্ছে এটাই যেহেতু এটাই মানে ভুল লিখছে, তার এইটাই আমাদের উত্তরটা আসলে PCl5। এখানে অষ্টক সম্প্রসারণ কার হয়েছে? ফসফরাসের হয়েছে ভাই। ফসফরাসের আউটার মোস্ট শেলে ইলেকট্রন থাকে কয়টা? 5টা। ক্লোরিন 5টা এসে তার 5টা দ্বারা শেয়ার করছে, তাহলে আমার টোটাল ইলেকট্রন হয়ে গেল কয়টা? 10টা না? অষ্টককে আমার কি বলে? অষ্টকের নিয়মই বলে আউটার মোস্ট শেলে আমার কয়টা ইলেকট্রন থাকবে? 8টা। এখানে আসছে কয়টা? 10টা। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারতেছো অষ্টক এখানে আমার কি হয়েছে? সম্প্রসারিত হয়েছে, অষ্টক এক্সপ্যান্ড করছে। বুঝা গেছে আমার কথা? ওকে ভাই। এখন বাদবাকিগুলো দেখো, বেরিয়াম ক্লোরাইড এখানে আবার অষ্টক কি হয়েছে জানো? সংকুচিত হয়েছে। আবার তুমি দেখবা হচ্ছে BCl3 এখানেও অষ্টক সংকুচিত হয়েছে। সংকুচিত হয়েছে মানে বেরিলিয়ামের 8টা ইলেকট্রন ফিল আপ হয়নি, 6টা আছে। এখানে দেখো বেরিলিয়ামের কয়টা আছে? 4টা আছে। এখানে ক্লোরিন এটাতে অষ্টক ফিল আপ করছে, এটাতে একমাত্র অষ্টক ফিল আপ করছে। কিন্তু অষ্টক সম্প্রসারণের উদাহরণ যদি চাই সেটা কি হবে? PCl5, SF6, XeF2, XeF4, জেনন টেট্রাফ্লোরাইড, XeF6, এই সকল এলিমেন্টের মধ্যে কি হয় বলো? অষ্টক সম্প্রসারণ হয়। এই যে এই বুঝা গেছে? ওকে, আসো পরের মধ্যে আমরা যাই। নিম্নের কোন অণুটি রৈখিক, মানে অণুগুলো আমার দেখা লাগবে কোনটা রৈখিক সেটা। ভাই রৈখিক অণুর হাইব্রিডাইজেশন বা সংকরায়ন হয়, রৈখিক অণুর হচ্ছে sp, মানে এই ধরো S একটা, এই ধরো P একটা, এই টাইপের সংকরায়ন যদি হয় তাহলে সেটা হচ্ছে আমার একটা রৈখিক অণু sp। এখন এই এদের মধ্যে কোনটা সংকরায়ন sp হয় সেটা বের করতে পারলে আমাদের উত্তরটা আসলে শেষ। তো খুব সিম্পল বা সহজ ব্যাপার হচ্ছে ভাই কার্বন ডাইঅক্সাইডের সংকরণ হচ্ছে sp। ধরো এটা আমি ডিরেক্ট দেখি বললাম তাই বলে দিলাম। পানিরটা তো ধরো আমরা সবাই জানি, এটা আমরা নির্ণয় করি sp3 হয়। এটা সালফার ডাইঅক্সাইড, এটাটাও যদি নির্ণয় করি তাও আমরা নির্ণয় করতে পারবো না এমন না। সালফারের আউটার মোস্ট শেলের ইলেকট্রন সংখ্যা কত? 6টা। 6টাকে যদি আমরা 2 দ্বারা ধরে নাও ভাগ করি তাহলে থাকে কত আমার? 3 না? তার মানে ওটা হয় হচ্ছে sp2। এখানে এই কার্বনের কি হবে? HCHO, তাই না? তাহলে এখানে ধরো হচ্ছে কার্বন ডাবল বন্ড ও, এই H একটা, এই H একটা, তাহলে সিগমা বন্ধন কয়টা আছে দেখো তো? 3টা আছে না? মানে এটা হয় আমার কত? sp2, এটাও হয় sp2, এটা হয় হচ্ছে ভাই sp। কেমনে? কার্বন ডাইঅক্সাইডের বন্ধনটা কি এরকম হয় না ভাই? কার্বন ডাইঅক্সাইড ডাবল বন্ড, এখানে সিগমা বন্ধন কয়টা আছে বলো তো? 2টা না? কার্বনের সিগমা বন্ধন কয়টা? 2টা, প্লাস কোনো লন পেয়ার ইলেকট্রন আছে না? তার মানে 2 মানে আমার কত? sp না? সরি, কত আমার ভাই? sp না? sp যদি হয় তাহলে সেটা কি হবে? লিনিয়ার হবে। তার মানে এখানে আমার সঠিক উত্তরটা কোনটা? এখানে আমার সঠিক উত্তর হচ্ছে ভাই কার্বন ডাইঅক্সাইড, এটা রৈখিক অণু একটা। ওকে, এটা হচ্ছে এ। এরপরে আসো, একটি s অরবিটাল এবং একটি p অরবিটালের হাইব্রিডাইজেশন হলে আমরা যেটা পাই। একটা s অরবিটাল একটা p অরবিটালের হাইব্রিডাইজেশন হলে, আচ্ছা একটা s অরবিটাল একটা p অরবিটাল, দুইটা অরবিটালের হাইব্রিডাইজেশন হয়েছে না? 3 অরবিটালস ইন এ প্লেন, এখানে 2 মিউচুয়ালি পারপেন্ডিকুলার অরবিটালস, দুইটা মিউচুয়ালি পারপেন্ডিকুলার অরবিটাল না, 2 অরবিটাল অ্যাট 180 ডিগ্রি, দুইটা অরবিটাল 180 ডিগ্রিতে না, একটা s অরবিটাল, এই একটা অরবিটাল এবং একটা p অরবিটাল। ওকে, এমন এখানে বলছে দেখো 4 অরবিটাল ডিরেক্টেড টেট্রাহেড্রালি এই মানে 4 অরবিটাল ডিরেক্টেড টেট্রাহেড্রালি এই এরপরে আসে ধরো 3 অরবিটালস ইন এ প্লেন এই 2 অরবিটালস অ্যাট 180 ডিগ্রি এবং এখানে লাস্ট কি 2 মিউচুয়ালি পারপেন্ডিকুলার অরবিটালস। এই সবগুলো কোশ্চেনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে 2 অরবিটালস অ্যাট 180 ডিগ্রি, 180 ডিগ্রিতে। দেখো তো এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত? 180 না ভাই? এই 180, এই কথাটাই এখানে বলছে। এস এবং পি যদি সংকরিত হয় তাহলে 2 অরবিটালস অ্যাট 180 ডিগ্রি, মানে আমরা ধরো এতগুলাতে যে সঠিক উত্তরে দিলাম এটা আসলে এতগুলাতে না, এটা জাস্ট সিম্পলি এইটার মধ্যে, তাহলে 2 অরবিটালস 180 ডিগ্রি। ওকে, বুঝে গেছে আশা করি। এরপরে দেখো নিম্নের কোন যৌগটি সঞ্চালনক্ষম পাই ইলেকট্রন আছে। পাই ইলেকট্রন থাকা আর সঞ্চালনক্ষম পাই ইলেকট্রন থাকার মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, একটা না অ্যাকচুয়ালি 4টা। মানে হচ্ছে ধরো আমরা যেটা বলতে চাচ্ছি, ধরে নাও CH ডাবল বন্ড CH2, এটা কি একটা ইথিন বা ইথিলিন, এর মধ্যে কিন্তু পাই বন্ধন আছে। এই পাই বন্ধনটা কি সঞ্চালনশীল নাকি না, সেইটা বুঝতে হলে আমাদের কিছু ফর্মুলা জানতে হবে, যেটা আমাদের সঞ্চালনশীল হয় কি হয় না। সঞ্চালনশীল হওয়ার জন্য আসলে কনজুগেশন থাকা লাগবে, বুঝছো? কি থাকা লাগবে? এটা একটু ব্রড পড়াশোনা ভাইয়া, কিন্তু যাই হোক কি থাকা লাগবে বলো? কনজুগেশন থাকা লাগবে। কনজুগেশন, এই কনজুগেশনটা কিভাবে থাকে? এই কনজুগেশনের কিছু শর্ত আছে। একটা হচ্ছে দেখো
পাই, কনজুগেশনের শর্ত হচ্ছে পাই সিগমা পাই, এই একটা শর্ত আমি বুঝাচ্ছি, সমস্যা নেই। তারপরে ধরো পাই সিগমা লন পেয়ার বা হচ্ছে অ্যানায়ন। তারপরে ধরো আমরা 3 নম্বরে দিলাম হচ্ছে পাই সিগমা ক্যাটায়ন। 4 নম্বরে দিলাম হচ্ছে ভাই আমরা পাই সিগমা অ্যানায়ন দিছি, লন পেয়ার নিছি, ফ্রি রেডিকাল। এই যে এই চারটার মধ্যে যে কোনো একটা যদি ফিল আপ করে ভাই, তাহলেই তুমি বলতে পারো সেটার মধ্যে সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে। দেখো এখানে পাই সিগমা পাই তুমি পাবা না, একটাই মাত্র পাই আছে, পাওয়ার উপায় নাই, তার মানে এখানে সঞ্চারণশীল ইলেকট্রন আছে না। বেনজিনের ক্ষেত্রে চিন্তা করো, বেনজিনটা যদি আমরা একটু ড্র করি, এই 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 যে কোনো একদিক থেকে শুরু করো, পাই সিগমা পাই, এই যে এটা বলা যায় না, দেখো তো পাই সিগমা পাই, সঞ্চারণশীল ইলেকট্রন আছে না, আবার পাই সিগমা পাই আছে না, পাই সিগমা পাই আছে না ভাই, এই যে সিকোয়েন্সটা মেনটেন করতেছে, তার মানে এইটা ফিল আপ করতেছে সে, তার মানে সেখানে কি আছে, সঞ্চারণশীল ইলেকট্রন আছে। সঞ্চারণশীল ইলেকট্রন থাকার আমার উত্তরটা হবে কি, বেনজিন। বোঝা গেছে কথা। এই চারটার মধ্যে যে কোনো একটা যদি ফিল আপ করে, সে যে কোনো একটাও যদি ফিল আপ করে, যেমন ধরো আমি আর একটা কম্পাউন্ড একটু ড্র করে দেখাই তোমাদের, ধরে নাও আমি এরকম একটা লিখলাম পিরিডিনকে, হ্যাঁ ধরো, তো এখানে আমার পাই সিগমা লন পেয়ার আছে না, এটাও কিন্তু একটা যে পাই সিগমা লন পেয়ারের মধ্যেকার উদাহরণ, বুঝতে পারা যাচ্ছে। তো পাই সিগমা লন পেয়ার, পাই সিগমা ক্যাটায়ন, এগুলো যে কোনোটা থাকুক না কেন, যে কোনোটা থাকলে সেখানে কি বলবো আমরা, কনজুগেশন আছে, কনজুগেশন আছে মানেই সেখানে কি আছে, সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে। ওকে, আচ্ছা, তাহলে এটার উত্তর আমার হচ্ছে বেনজিন, এটা 2 নাম্বার গেল ভাই। এরপরে আসো, এরপরে আমরা দেখি নিম্নের কোন যৌগটির আকৃতি ত্রিকোণাকার সমতলীয়। ত্রিকোণাকার সমতলীয় আকৃতি হয় হচ্ছে sp2 সংকরণ বিশিষ্ট যে এলিমেন্টগুলো তাদের মধ্যে, sp2 সংকরণ বিশিষ্ট এলিমেন্টগুলোর মধ্যে ত্রিকোণাকার সমতলীয় আকৃতি হয়। এটার মধ্যে দেখবা এটা যেমন আমার কি হয়, sp3 brf5, এটা যদি কমপ্লিট করো তাহলে দেখবা হচ্ছে এটা হয় এই 7 5 12 ধরো বা 6 sp3d2 এই টাইপের হয়। এটাকে যদি কমপ্লিট করো সেটাও sp3 হয়। এটার মধ্যে হবে হচ্ছে কি দেখো, এই বেরিলিয়াম বোরন ট্রাইক্লোরাইডের মধ্যে হবে হচ্ছে sp2 সংকরায়ন, তাই কি না? এই যে ডিরেক্ট ঘট করে যে নির্ণয় করে ফেলতেছি, এটার কারণ হচ্ছে ধরো একে তো আমি এগুলা করছি, আগেও করছি, প্লাস হচ্ছে যে আমি দুইটা সূত্রই ফলো করার চেষ্টা করতেছি, যেটা এখানে যেটা অ্যাপ্লিকেবল আর কি। এটার মধ্যে sp3, ওকে, এটার মধ্যে দেখো তো, এটার মধ্যে আমার sp3d2, এখানে যদি তুমি করো, এখানে সেন্ট্রাল এলিমেন্ট কে, ব্রোমিনের আউটার মোস্ট শেলে কয়টা, 7টা, একযোজি মৌল কয়টা আছে, 5টা, 12, তার মানে কত, 6 মানে কত, sp3d2, বুঝছো? এখানে কত, pH3 sp3, কেন? কারণ ফসফরাসের আউটার মোস্ট শেলে হচ্ছে 5 প্লাস হচ্ছে 3 বাই হচ্ছে 2, কত হয়, 4 মানে হচ্ছে sp3। এই তো sp2, তার মানে আমার উত্তরটা কত এখানে বলো, আমার উত্তরটা হচ্ছে এখানকার ভাব এই sp2 bcl3 বোরন ট্রাইক্লোরাইড। ওকে, এরপরের কোশ্চেনে আসো। এই অণুতে সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা যথাক্রমে, তো এটা জানতে হলে আমাকে এদেরকে একটু ভাঙতে হবে ভাই। যদি ভেঙে লিখতে চাই আমরা এদেরকে কীরকমভাবে লিখতে পারি দেখো তো একটু, ভেঙে লিখতে চাইলে সি, ধরে নাও এখানে সি, তারপরে হচ্ছে এখানে 3টা হাইড্রোজেন আছে না, 3টা হাইড্রোজেন আমরা এরকমভাবে বসালাম, 3টা হাইড্রোজেন ফার্স্টে, এরপরে সি, এখানে দেখো নাইট্রোজেনের সাথে কোন কোন বন্ড, ট্রিপল বন্ডে এই আকারে থাকে। ওকে, সবার ভ্যালেন্সি আমার ফিল আপ, নাইট্রোজেনের 3টা ভ্যালেন্সি ফিল আপ, এই কার্বনের 4টা ফিল আপ, এই কার্বনের 4টা ফিল আপ। ওকে, এখন সিগমা বন্ধন সংখ্যা কয়টা, সিগমা বন্ধন হচ্ছে ভাই 1 2 3 4, 4টা সিগমা বন্ধন সংখ্যা, এখানে একটা 5টা, তার মানে 5টা সিগমা বন্ধন এবং 2টা পাই বন্ধন। উত্তর আমার কোথায়, 5টা সিগমা 2টা পাই, 1 নম্বরে উত্তর, উত্তর এ। ওকে, আশা করি বুঝতে পারছো। কার্বন মনোঅক্সাইড অণুর বন্ধন ক্রম কত? আচ্ছা, বন্ড অর্ডার বা বন্ধন ক্রম নির্ণয় করার একটা সূত্র আছে ভাই, সেটা আমাদেরকে ফলো করতে হবে। হ্যাঁ, বন্ড অর্ডার নির্ণয় করার একটা সূত্র আমি তোমাদেরকে একটু বলে দিই। বন্ড অর্ডার এটা তখনই অ্যাপ্লিকেবল হবে যখন বন্ধনটা তৈরি করতে শুধুমাত্র 2টা অণু কাজ করবে। বন্ধনটা তৈরি করতে যদি মাত্র 2টা অণু কাজ করে, দেখো কার্বন মনোঅক্সাইড 2টা এলিমেন্ট কাজ করছে না, 2টা এলিমেন্ট যদি কাজ করে তখনই কেবলমাত্র এই সূত্রটা কি হবে, অ্যাপ্লিকেবল হবে। তো এই সূত্রটা কি, এই সূত্রটা হচ্ছে যে যেই 2টা এলিমেন্ট আছে তাদের আউটার মোস্ট শেলে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, অযুগ্ম ইলেকট্রন সংখ্যার যোগফল, মানে আমার মৌলদয়ের, ধরো আমি লিখি যদি মৌলদয়ের বহিস্থ শক্তি স্তরের অযুগ্ম ইলেকট্রনের যোগফল, অযুগ্ম ইলেকট্রনের যোগফল ভাগ হচ্ছে আমার ভাই 2, এইটা হচ্ছে আমার সেখানকার সূত্র। বুঝছো, বুঝো নাই বোধহয়, যাই হোক আমি বুঝাইতেছি। ধরো কার্বন আমার কি, আমরা কার্বন 6 না ভাই, এটা যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2
2px1 2py1 এই টাইপ থাকে না বলো, এবং 2pz1 এই 2pz1টা কখন হয়, মানে 2pz এখন জিরো থাকবে বাট 2pzটা কখন হবে, যদি কার্বন আমার উত্তেজিত অবস্থায় নিয়ে যায় বা যৌগ গঠন করতে যখন যাবে তখনই কিন্তু 2pz1 হয়ে যায়। যাই হোক, অক্সিজেনটাকে দেখো, অক্সিজেন কত 8 না ভাইয়া, 1s2 2s2 2px2 2py1 2pz1 এই আকারে থাকে এরা তিনজন। এখন কার্বনটা যখন যৌগ গঠন করতে যাবে তখন এটা একটু উত্তেজিত হবে, তো এই উত্তেজিত হওয়ার অবস্থাটাকে আমরা ধরো একটু এরকম আকারে তো লিখতে পারি, হ্যাঁ। উত্তেজিত অবস্থা যখন হবে তখন এখানে 2 না হয়ে এখানে হয়ে যাবে 1 এবং বাকি একটা ইলেকট্রন চলে আসবে এখানে। ক্লিয়ার? তাহলে এখানে দেখো তো অযুগ্ম ইলেকট্রন আউটার মোস্ট শেল কোনটা, 2 হচ্ছে আউটার মোস্ট শেল। এই আউটার মোস্ট শেলে অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে ভাইয়া, কয়টা আছে বলো, 4টা না? তাহলে 4টা, কার্বনের আছে হচ্ছে 4টা, লিখলাম। প্লাস অক্সিজেনের কয়টা আছে বলো তো অযুগ্ন, এটাতে যুগ্ন এটাতে যুগ্ন, এইটুকা কি অযুগ্ন, তো অযুগ্ন ইলেকট্রন এখানে কয়টা আছে 2টা, বাই হচ্ছে 2, তাহলে আমার উত্তর থাকলো কত 3। তার মানে কার্বন এবং অক্সিজেন কার্বন মনোঅক্সাইড যখন গঠন করছে তখন তাদের মাঝে বন্ধন ক্রমটা কত 3, উত্তরটা হচ্ছে আমার এই 3। ওকে, এরপরে দেখো অ্যামোনিয়াম অণুর আকৃতি এবং সংকরায়ন কি। অ্যামোনিয়াম অণুর সংকরায়ন ভাই sp3 এবং এর আকৃতিটা কি হবে, sp3 সংকরায়ন হলেই তার আকৃতিটা কি হয় বলো, চতুস্থলকীয়। আচ্ছা কিভাবে, ধরো ঝটপট যদি আমরা করি, তাহলে অ্যামোনিয়াম নাইট্রোজেনের আউটার মোস্ট শেলের ইলেকট্রন সংখ্যা কত 5, এখানে হাইড্রোজেন আছে কয়টা 4টা, সরি ধরে নাও এখানে হাইড্রোজেন আছে কয়টা ভাই 4টা, আমার 4টা, যেটা আমার আছে সেটা মাইনাস হয়ে যাবে না, একটা পজিটিভ চার্জ আছে না, তো ক্যাটায়নটা মাইনাস হয়ে যায়, অ্যানায়ন থাকলে যোগ হইতো। এটা হচ্ছে আমরা হাইব্রিডাইজেশন নাম্বার বের করার উপায়, তাহলে এখন যদি আমরা এটা থেকে ইকুয়াল করতে চাই এটা কত হয় আমার দেখো তো, 9, এখানে আমার পেয়ে যায় হচ্ছে আমরা 4 মানে আমরা ভাই sp3 বলি। এই যোগে কি কোনো লন পেয়ার ইলেকট্রন আছে না। এই যোগের আকৃতিটা কেমন হয়, এই যোগের আকৃতি হয় এই যে নাইট্রোজেন, এই যে একটা H+ আয়নকে সে দিয়ে দেয়, এখানে একটা হাইড্রোজেন থাকে ভাই, এইখানে একটা হাইড্রোজেন থাকে ভাই, এইখানে একটা হাইড্রোজেন থাকে। ওকে, এরপরে এই আকৃতিটা এই আশা করি সুষম চতুস্থলকীয় শেপটা তুমি বুঝতে পারছো, বুঝছো, এই টাইপের একটা আকৃতি থাকে এবং এর বন্ধন কোণের পরিমাণটা হয় যেরকম আমার একটা সুষম চতুস্থলকীয় রেগুলার শেপের বন্ধন কোণ হয় সেটা কত হয় ভাই 109°28' এরকম কিছু। ওকে, তাহলে উত্তরটা আমার দেখো এখন এখানে বন্ধন কোণ তো চাই নাই, আমার sp3 এবং এর শেপটা চাইছে শুধু, তাহলে টেট্রাহেড্রাল এবং sp3 অর্থাৎ চ্যাপ্টার আমার উত্তর হচ্ছে বি। ওকে ভাই, এরপরে নিম্নের কোন যৌগটিতে sp3d সংকরায়ন হয়েছে। sp3d সংকরায়ন মানে হচ্ছে আমার হাইব্রিডাইজেশন নাম্বারটা কত hn বা হাইব্রিডাইজেশন নাম্বারটা কত বলো তো, s হচ্ছে একটা প্লাস পি হচ্ছে 3টা প্লাস ডি হচ্ছে একটা, মানে হাইব্রিডেশন নাম্বার হচ্ছে 5। হাইব্রিডেশন নাম্বার আমার 5 বের করা লাগবে কোন যৌগের মধ্যে, তা আমাকে যদি বলতো আমি ডিরেক্ট বলবো হচ্ছে PCl5, এটা আমি বুঝতে পারতেছি। ওকে, তো তোমাদেরকে এটা বের করতে পারতে হবে ফসফরাসের আউটার মোস্ট শেলের ইলেকট্রন কয়টা 5টা প্লাস 3টা, হাফ করো প্রথম যৌগটার জন্য যদি বের করতে চাই সেটা কত হবে 8, মানে 4 মানে হচ্ছে sp3। পরেরটার জন্য সেকেন্ডটার জন্য যদি বের করো দেখো তো হাফ অফ 5 প্লাস কত আছে 5 না, ইকুয়ালস টু কত 5 থাকে, মানে sp3d এটাই থাকে, এটাই আমাকে বের করতে হবে sp3d। তুমি যদি CCl4টার জন্য বের করো তুমি কত পাবা sp3 পাবা CCl4 এর জন্য বের করলে, বাট যদি তুমি XeF6 মানে জেনন হেক্সাফ্লোরাইডের জন্য বের করতে যাও তখনই দেখবা যে একটু কিন্তু কাহিনী হয়ে গেছে। হ্যাঁ, জেনন হেক্সাফ্লোরাইডেরটা যদি আমরা বের করতে চাই, ধরো আমরা একটু এটা মিশায় দেই, দিয়ে দেখায় দেই ব্যাপারটা, জেনন হেক্সাফ্লোরাইডের কথাটা দেখো, জেনন হেক্সাফ্লোরাইড XeF6 এটার জন্য যখন আমরা বের করব, জেননের আউটার মোস্ট শেলের ইলেকট্রন কয়টা 8টা প্লাস 6টা ভাগ হচ্ছে 2, 8 6 14 মানে হচ্ছে 7। 7 মানে কি ভাই, 7 মানে হলো sp3, 4 হইলো ডি sp3d3, এই টাইপের একটা কি হবে 8 6 14 7 7 আছে না, ঠিক আছে, হ্যাঁ d3 এই টাইপের কি হবে সংকরায়ন হবে। ওকে, তো এটা অনেক বড় থাক, আমাদের সেসব নিয়ে আলোচনা নয়, আমার এখানে sp3d চাইছে, সেটার উত্তর করতে হবে ভাই PCl5। ওকে, এরপরের কম্পাউন্ডটাতে আসি আমরা, প্রোপাইন অণুতে কার্বন কার্বন ত্রিবন্ধন উপস্থিত বন্ধনগুলো হচ্ছে প্রোপাইন অণুতে C ট্রিপল বন্ড C, এখানে একটা H আছে ধরো, তারপরে এখানে একটা CH3, এটাই তো আমার প্রোপাইন। এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ডের মধ্যে একটা সিগমা দুইটা কি পায় না, তো উত্তর আমার সেটাই, একটা সিগমা দুইটা পাই, উত্তর আমার কত ভাই বি, উত্তর বি।
ওকে, এরপরে নিচের কোন যৌগটিতে বন্ধন কোণের মান ক্ষুদ্রতম? এই কথা বাদতে হলে হায়দার তোমাকে ধরো প্রপার বন্ধন কোণ সম্পর্কে ধারণা রাখতে হবে, যৌগ সম্পর্কে ধারণা রাখতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ সংকরায়ন সম্পর্কে বুঝতে হবে। ধরো সংকরায়ন যত বাড়বে বন্ধন কোণের পরিমাপটা তত কম বেশ কমে। এটার মধ্যে কি sp3, এটার মধ্যে কি ভাই sp3, এটার মধ্যে কি sp3, এটার মধ্যে হচ্ছে sp2। তার মানে উত্তর কিন্তু এটা হওয়ার আমার চান্সেস একেবারেই নাই। বুঝতে পারছো কারণ কি? কারণ এটা হচ্ছে আমার sp2, sp2 এর মধ্যে বন্ধন কোণ কত? 120 ডিগ্রি। বুঝছো কত? 120 ডিগ্রি। আচ্ছা, এর মধ্যে কত, এর মধ্যে কত, এর মধ্যে কত? এই তিনটার মধ্যে যদি তুমি আলোচনা করো তাহলে যেটা তোমার এখানে ইম্প্যাক্ট ফেলবে সেটা হচ্ছে মৌলের কেন্দ্রীয় পরমাণুতে লন পেয়ার ইলেকট্রনের উপস্থিতি। মৌলের কেন্দ্রীয় পরমাণুতে লন পেয়ার ইলেকট্রনের উপস্থিতি। এই মৌলের মধ্যে ভাইয়া কোনো লন পেয়ার ইলেকট্রন নাই। ভাই আমি চোখের দেখাতে কীভাবে বলে দিলাম? এটার কি কোনো ফর্মুলা বা কিছু আছে? আছে ভাইয়া। আচ্ছা দেখো এখন ফর্মুলাই বেশি হয়ে যেতেছে, কিন্তু কিছু করার নাই, তিনটা ফর্মুলা মিনিমাম শিখতে হবে। একটা হচ্ছে হাইব্রিডেশন নাম্বার, হাফ অফ সূত্রটা দিয়ে ওইটা। একটা হচ্ছে সিগমা বন্ধন সংখ্যা প্লাস লন পেয়ার ইলেকট্রন সংখ্যা, ওটা বলছি। আর আসো হচ্ছে লন পেয়ার ইলেকট্রন আছে কিনা সেটা নির্ণয় সংখ্যা, এটা জাস্ট দেখে নাও। হাইব্রিডাইজেশন নাম্বার যত পাবা মাইনাস হাইব্রিডেশন নাম্বার থেকে মাইনাস করবা হচ্ছে একযোজি মৌল মাইনাস দ্বিযোজি মৌল, এই কাজটা করবা। যদি কোনো ভ্যালু পাও তাহলে সেটা হচ্ছে কি লন পেয়ার ইলেকট্রন আছে, এবং যেটা ভ্যালু পাবা ততগুলোই লন পেয়ার ইলেকট্রন আছে। যদি না পাও তাহলে তো হইলেই। ওকে, তাহলে দেখো তো ভাইয়া এই CH4 এটার হাইব্রিডেশন নাম্বার sp3 মানে 4 পাই আমরা। CH4 এর জন্য যদি আমরা বের করি 4 পাই না, 4 থেকে একযোজি মৌল কয়টা? 4টা। দ্বিযোজি মৌল আছে? নাই, তার মানে এটা 0। তার মানে এটার মধ্যে কোনো লন পেয়ার ইলেকট্রন নাই। লন পেয়ার ইলেকট্রন নাই মানে রেগুলার শেপ। রেগুলার শেপ sp3 যেটার বন্ধন কোণ হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট, এইটাই। ওকে, আচ্ছা এরপরে আমরা আসি হচ্ছে NH3 এর মধ্যে। NH3 এটা যদি মানে হাইব্রিডেশন নাম্বার বের করো কি পাবা? 4 পাবা। 4 মাইনাস করলা, তারপরে মাইনাস করবা কয়টা? এটা হচ্ছে একযোজি মৌলের সংখ্যা x। একযোজি মৌলের সংখ্যা কয়টা আছে ভাই? 3টা। দ্বিযোজি মৌল আছে? নাই। তাহলে এখানে লন পেয়ার ইলেকট্রন কয়টা? একটা। একটা লন পেয়ার ইলেকট্রন কি আকারে থাকে? মাথার উপরে থাকে। নাইট্রোজেনের মাথার উপরে একটা লন পেয়ার ইলেকট্রন থাকে। আমি সেটা একটু দেখাই ফেলি। লন পেয়ার ইলেকট্রনটা এই যে NH3, এই বন্ধনটা গঠন হবে অনেকটা এরকম ভাবে। NH3, এই যে H, এখানে একটা লন পেয়ার ইলেকট্রন এই আকারে থেকে যায়। বুঝতে পারছো? তাহলে দেখো এটার মধ্যে আর কিছু থাকে না, এই টাইপের লন পেয়ার ইলেকট্রন। আবার যদি তুমি এই H2O এর জন্য নির্ণয় করো, এখানেও তুমি পাও কয়টা? হাইব্রিডেশন নাম্বার পাও কত? 4। একযোজি মৌলের সংখ্যা কত? 2। তুমি কি বলবা যে এখানে ভাইয়া দ্বিযোজি মৌল, অক্সিজেন তো একটা দ্বিযোজি মৌল আছে, এইটা না, অক্সিজেন দ্বিযোজি মৌল এখানে না, এখানে অক্সিজেন কি কেন্দ্রীয় মৌল ভাইয়া। তো কেন্দ্রীয় মৌলটাই তো আমরা বের করতেছি, তো কেন্দ্রীয় মৌল তো আমরা কাউন্ট করবো না। তাহলে এটা আমার আলটিমেটলি থাকলো কি 4 মাইনাস 2, মানে এখানে 2, অর্থাৎ এখানে লন পেয়ার ইলেকট্রন থাকে কয়টা? লন পেয়ার ইলেকট্রন থাকে হচ্ছে 2টা। সেটা কিভাবে থাকে? এই যে অক্সিজেন ভাইয়া, এই যে একটু ভি শেপ হয়ে থাকে, এটা উল্টা ভি এর মতো, হ্যাঁ, এবং এই একটা আকৃতি, এই একটা আকৃতি, বুঝছো? এইরকম হয়ে থাকে। এখন কথা হচ্ছে এদের মাঝে তাহলে আমার বন্ধন কোণের পরিমাণ কারটা সব থেকে বেশি? এই যে মিথেনেরটা তো বুঝলাম, ওরটা সব থেকে, মানে আমরা জানি মিথেনেরটা হচ্ছে রেগুলার শেপে 109, ওর থেকে ছোট হবে এ, এর থেকে ছোট হবে হচ্ছে এ। এটা কি জন্য? কারণ হচ্ছে ভেসপার থিওরি, VSEPR, ভেসপার থিওরি। এর নাম অবশ্যই শুনছো, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন, ভেসপার থিওরি। তো ভেসপার থিওরির ক্ষেত্রে যেটা হয় ভাই, সেখানে বলা হয় লন পেয়ার বিকর্ষণটা সব থেকে বেশি হয়, লন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণটা তার থেকে কম, বন্ড পেয়ার বিকর্ষণটা একেবারেই কম। তাহলে বলো লন পেয়ার এই বিকর্ষণটা সব থেকে বেশি হবে। এই বিকর্ষণটা যদি সব থেকে বেশি হয়, এই দিকে একটু চাপ দেওয়ার চেষ্টা করবে, বুঝা গেছে? এই চাপ দেওয়ার চেষ্টা করলে এই বন্ধন পরিমাণের কামটা কি হবে? কিছুটা কম হবে। এখানে লন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ, লন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ, এটা একটু কিছুটা কম হবে। আর বন্ড পেয়ার বিকর্ষণ তো খুবই কম হবে, যেমনটা আমরা মিথেনে দেখতে পেতাম। ওখানে তো কোনো লন পেয়ার নেই, ওখানে সবগুলো কি ভাইয়া? বন্ড পেয়ার। তাহলে আমার উত্তরটা এখানে কি হবে বলো? বুঝতেই পারতেছো, উত্তরটা হয়ে যাবে হচ্ছে আমার পানি। আচ্ছা, কারণ এখানে এই যে এই বিকর্ষণের পরিমাণটা যেহেতু বেশি, তার মানে এই কোণটা কিছুটা হবে কি হয়ে যাবে? সংকুচিত হয়ে যাবে। উত্তরটা হচ্ছে পানি। এখানে দেখো বেশ কিছু বন্ধন কোণের পরিমাণ দেওয়া আছে। ওকে, আচ্ছা, তো বন্ধন কোণের পরিমাণ অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। আমরা লজিক্যালি এটাকে একটু ব্যাখ্যা করলাম, যেটা আসলে লজিক্যালি কীরকম হইতো। ওকে, এরপরে নিচের কোন যৌগগুলোটির কেন্দ্রীয় পরমাণুর sp3 সংকরায়ন নয় বলছে ভাই? অ্যামোনিয়াম sp3, অ্যামোনিয়া sp3, পানি sp3, এগুলো তো আমরা অলরেডি বের করলাম। অ্যামোনিয়া এগুলো তো বের করছি, তাই শেয়ার করলাম না। তার মানে উত্তরটা আমার কি হবে? বুঝতেই পারতেছো কি হবে ভাই বলো? উত্তরটা হবে আমার টিন ক্লোরাইড। তাহলে টিন ক্লোরাইডের সংকরায়ন কি সেটা বের করি। ওকে, টিন ক্লোরাইড সম্পর্কে একটু বুঝে ফেলি। টিন ক্লোরাইডের সংকরায়ন যদি দেখো, টিন আমার কোন গ্রুপের যৌগ ভাইয়া? কার্বন গ্রুপের যৌগ। আউটার মোস্ট শেলে তাহলে কয়টা? 14 গ্রুপের যৌগ আর কি, কার্বন গ্রুপের। তাহলে আউটার মোস্ট শেলে কয়টা ইলেকট্রন থাকবে? কার্বনের যেটা থাকে 4টা থাকলো, প্লাস হচ্ছে আমি কি করলাম? টিনের কথা বলতেছি, কিন্তু হাইব্রিডেশন নাম্বার বের করতেছি। হ্যাঁ, হাইব্রিডেশন নাম্বার এটা হচ্ছে হাফ অফ
এমন টিন চারটা আছে, চারটার পরে আমরা একযোজি মৌলের সংখ্যা কত 2, এনায়ন ক্যাটায়ন তো কিছু নাই, তার মানে এটা হচ্ছে 3 মানে হচ্ছে কত আমার sp2 সংকরায়ন মানে সুষম কি হওয়ার কথা, ত্রিকোণাকার হওয়ার কথা, তাই কি না ভাইয়া? কিন্তু এখানে একটা চিন্তা করো, সুষম ত্রিকোণাকার তখনই হইতো যখন এটা একটা রেগুলার শেপে হইতো, মানে কোনো প্রকার লন পেয়ার ইলেকট্রন না থাকে তখন। কিন্তু এখানে কি লন পেয়ার ইলেকট্রন আছে? আমরা সেটা খুঁজে বের করি। আমাদের লন পেয়ার ইলেকট্রন আছে কিনা সেটা দেখার সূত্র কি ছিল? হাইব্রিডেশন নাম্বার মাইনাস একযোজি মৌল মাইনাস দ্বিযোজি মৌল, এরকম ছিল না বলো? তাহলে হাইব্রিডেশন নাম্বার কত 3, একযোজি মৌল কত 2, দ্বিযোজি মৌল আছে নাই, তার মানে এক জোড়া কি আছে ভাই? লন পেয়ার ইলেকট্রন আছে না? এক জোড়া লন পেয়ার ইলেকট্রন যখন থেকে যায় তখনই এটা কি আর রেগুলার শেপে থাকবে না। রেগুলার শেপ না থেকে টিন তখন আর আমার ত্রিকোণাকার না থেকে টিন ক্লোরাইডের শেপটা কি হয়ে যায় জানো? এই টাইপের হয়ে যায়, এই ধরো এই টাইপের হয়ে যায় শেপটা, বুঝতে পারতেছো? এই তো যাই হোক, সংকরণ অনেক মজাদার একটা টপিক ভাই। এই টপিক থেকে কোশ্চিন মানে যদি ধরো থার্ড চ্যাপ্টার থেকে একটা কোশ্চিন আসার চিন্তা হয় একটা মাত্র, তাহলে এটা সংকরণই হবে একেবারে, মানে ধরা কথা, বুঝতে পারছো? সংকরণটা এতটা ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ অনেক মজাদারও। তাহলে এটা হচ্ছে আমার sp2 যেটা আমরা অলরেডি দেখলাম। আচ্ছা, ইথাইনে সিগমা বন্ধন সংখ্যা, ইথাইন অ্যালকাইন, তাই না ভাই? ট্রিপল বন্ড CH, এই তো এইখানে সিগমা বন্ধন সংখ্যা কয়টা? এই কার্বনের সাথে হাইড্রোজেনের একটা, এই কার্বনের সাথে হাইড্রোজেনের একটা, দুইটা, আর এই কার্বনের মধ্যে একটা, তাহলে টোটাল কয়টা? 3টা। উত্তর আমার 3। আচ্ছা দেখো ভাই, বি নম্বর উত্তর আমার 3। অ্যামোনিয়াম ক্লোরাইড অণুর বন্ধন প্রকৃতি হচ্ছে, এখানে কি কি বন্ধন আছে? আচ্ছা, এখানে প্রথমে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে 3টা হাইড্রোজেন অ্যামোনিয়া গঠন করছে, হ্যাঁ। তারপরে এক জোড়া লন পেয়ার ইলেকট্রন আছে, সেটা যদি কোনো একটা হাইড্রোজেন প্লাস মানে কি? ও একটা ইলেকট্রন ছিল ওর কাছে, ওটা ডোনেট করে দিছে, তার মানে এখানে আরো 2টা ইলেকট্রন যেতে পারে। তো এই লন পেয়ার ইলেকট্রন যদি একে দান করে, মানে ডিরেক্ট 2টা এক জোড়া, তাহলে এটা কি সন্নিবেশ সমযোজী বন্ধন হইলো? এগুলা সমযোজী বন্ধন ছিল, এইটা সন্নিবেশ সমযোজী হয়েছে, দিয়ে এখন এই যৌগটা ফর্ম করছে কি NH4 প্লাস, এমন ফর্ম করছে, ওকে। এখন তারপরে আসবে হচ্ছে আমার ক্লোরিন, এই Clটা যদি মাইনাস আকারে থাকে, মানে ধরো এটা আমাদের সেই ক্যাটায়ন, তাহলে অ্যানায়ন আর ক্যাটায়নের মধ্যে যে বন্ধনটা গঠিত হয় সেটা আবার কি বন্ধন ভাইয়া? আয়নিক বন্ধন। তাহলে দেখো, সমযোজী, সন্নিবেশ সমযোজী এবং আয়নিক, কয়টা বন্ধন আছে? 3টা বন্ধন আছে। আমরা দেখি কোশ্চেন আমাদের কি বলে। আয়নিক আছে, কোভ্যালেন্ট আছে, কোঅর্ডিনেশন কোভ্যালেন্ট আছে, অল অফ দেম, তাহলে এটাই হচ্ছে আমার উত্তর। বুঝা গেছে? ওকে, এরপরে আসো, এরপরে বলতেছে আমাকে, এটা আমার কি C2H4 মানে কি ভাই? ইথিন অণুতে কার্বন ওই বন্ধনগুলোর নিচের কোন অরবিটাল দ্বয়ের অতিক্রমণের ফলে ঘটে? কার্বনের ওই বন্ধনগুলো, ডাবল বন্ধনগুলো কোন অরবিটাল সমূহের অতিক্রমণের কারণে ঘটে? ডাবল বন্ড CH2 কোন অরবিটালগুলোর অতিক্রমণের কারণে ঘটতেছে, আমাদেরকে সেটা খুঁজে বের করতে হবে। আচ্ছা, কথা হলো, দেখো এখানকার ব্যাপারটাই হলো আমাদের যে হাইড্রোজেন আছে না ভাই? হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে কত হবে সেটা আমার 1s1 অবশ্যই। হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন থেকে যেটা পার্টিসিপেট করতেছে আমার অধিক্রমণে বা সংকরায়নে, সেটা কি 1s1। এখানে আমরা একটু উত্তর ফিল্টার করি তো, 1s1 কোথায় আছে? এটাই আছে এবং এইটাই আছে, তাই কি না? 1s1 কি আর কোথাও আছে? নাই। এখানে sp3 বলতেছে, এখানে sp3-র সাথে যদি 1s1টা ধরো কমপ্লিট করে, তাহলে তো আমার টোটাল যেই সংকরায়ন হলো, সংকরায়নে কি sp3 হয়? হয় না তো অবশ্যই। সংকরায়নটা এটার মধ্যে সংকরায়ন হবে কি বলো তো? এটা কি ইথিন না? হ্যাঁ ইথিন। সংকরায়ন হবে কি? sp2 সংকরায়ন কার্বনের। তো কার্বনের sp2 সংকরায়নের সাথে হাইড্রোজেনের 1s সংকরায়ন, তাহলে না হইলো। কারণ কার্বন যদি sp3 হইতো তাহলে তো সেটা ইথিন না ইথেন হয়ে যেত। বুঝতে পারতেছো আশা করি? তার মানে সঠিক উত্তরটা আমার কোনটা? সঠিক উত্তর হচ্ছে আমার ভাই বি। এই উত্তর হলো আমার বি। ওকে, এরপরে আসো, পরেরটাতে আমরা যাই। নিচের কোনটিতে বন্ধন কোণের পরিমাণ সবচেয়ে বড়? আচ্ছা, বন্ধন কোণের পরিমাণ সবথেকে বড়, এটা আমরা একটা থিওরি অলরেডি দেখে ফেলছি যে কিভাবে আমরা এটা নির্ণয় করব। এই যে ধরো 3টা আছে, এর মধ্যে মানে মুক্ত জোড় ইলেকট্রন নাই যেখানে, যদি এটা একই শেপের হয় তাহলে এর সবাই কিন্তু sp3। তাহলে মুক্ত জোড় নাই কিসের মধ্যে ভাই? মিথেনের মধ্যে। মিথেনেরই বন্ধন কোণ সব থেকে বেশি বড় হবে, সেটার ভ্যালু কত? 109.29 বা এই টাইপের যে ডিগ্রি, এই বন্ধন কোণ, সেটা আমরা দেখলাম অলরেডি। তাহলে এটার উত্তরটা আমার কত? সি বা মিথেন। ওকে, এরপরে আসো, নিচের কোন বস্তুগুলোর মধ্যে শুধুমাত্র কম্পন গতি রয়েছে? আচ্ছা, এটা তোমাকে জানতে হবে ভাই যে কম্পন গতি, শুধুমাত্র কম্পন গতি মানে একাধিক ধরনের গতি থাকতে পারে একটা যৌগের মধ্যে। কম্পন গতি থাকতে পারে, যেটাকে ভাইব্রেশনাল এনার্জি বলে, তারপরে হচ্ছে তাদের বিচ্ছুরণ গতি থাকতে পারে, আরও বিভিন্ন ধরনের গতি থাকতে পারে। তো যদি যৌগটা আমার সলিড হয়, আমি আবার মেনশন করতেছি, যৌগটা যদি আমার কীরকম হয় বা সলিড হয়, সলিড হইলে যৌগটার মধ্যে কোন গতি থাকবে? শুধুমাত্র কম্পন গতি থাকবে।
বুঝতে পারছো? যদি আমার যৌগটা সলিড হয়। তো এগুলোর মধ্যে সলিড যৌগ কোনটা হয়? সোডিয়াম ক্লোরাইড। তাহলে তার মধ্যে আমার কি আছে? কম্পন গতি আছে। ওকে, এরপরে আসো নিচের কোন যৌগগুলোর মধ্যে আয়নিক বৈশিষ্ট্য সর্বোচ্চ। আচ্ছা, আয়নিক বৈশিষ্ট্য সর্বোচ্চ পাইতে গেলে ওই যে ফাজানের নিয়মটা আমাকে ফলো করতে হবে। আমি ফাজানের নিয়ম অলরেডি ডিরাইভ করছি, তাই না ভাই? ফাজানের নিয়মের মধ্যে কি ছিল? ক্যাটায়নের ছোট আকার আর অ্যানায়নের বড় আকার, এই রুলটা যদি ফলো করে, ক্যাটায়নের ছোট আকার অ্যানায়নের বড় আকার, এই রুলটা ফলো করলে ধরো ক্যাটায়নের ছোট আকার, অ্যানায়নের বড় আকার, এই রুলটা ফলো করলে সমযোজী হবে। তাহলে এই রুলটার বিপরীত রুলটা ফলো করতে হবে, তাহলে কি হবে? আয়নিক হবে। এই রুলটার বিপরীত রুল বলতে কি? ক্যাটায়ন হবে বড় লাইক সিজিয়াম, অ্যানায়ন হবে ছোট মানে লাইক ফ্লোরিন। তার মানে এটার উত্তর সুন্দর মতন কি আমার? ডি। ওকে, কেন্দ্রীয় পরমাণুর অক্টেট নিয়ম অনুসরণ করে না। কেন্দ্রীয় পরমাণু কোথায় অক্টেট নিয়ম অনুসরণ করে না? এই যে দেখো XCF2 কেমনে? জেননের আউটার মোস্ট শেলে, জেনন যেহেতু নিষ্ক্রিয় গ্যাস, কয়টা ইলেকট্রন আছে? 8টা। 8টার সাথে ফ্লোরিন আরও 2জন এসে যুক্ত হয়েছে, তাহলে শেয়ার হয়ে টোটাল ইলেকট্রন হয়ে গেল কয়টা জেননের? 10টা না ভাই? তো 10টা হয়ে গেলে কি হয়ে গেছে সেটা? অষ্টকটা সম্প্রসারণ করে ফেলছে, তার মানে এটা আমার ফলো করতেছে না, বাদ বাকি সবাই কম বেশ করবে। ওকে, তার মানে উত্তর বি। আচ্ছা, এরপরে নিচের কোন যৌগটিতে সমযোজী বন্ধন নেই? এই যে সিজিয়াম ব্রোমাইড, এটা কি একটা অতি আয়নিক যৌগ, তাহলে তার মাঝে কোনো প্রকার সমযোজী বন্ধন নেই, বাদ বাকি সবগুলোতে বন্ধনগুলো কি? সমযোজী। ওকে, সমযোজী বন্ধন আমার বাকি সবগুলোই। ওকে, এরপরেরটাতে দেখো আমরা নিচের কোন যৌগটিতে কেন্দ্রীয় পরমাণুর যোজনী শেল ইলেকট্রন যুগলসমূহ চতুস্থলকীয়ভাবে বিন্যস্ত নয়। চতুস্থলকীয়ভাবে কোনটা আমার বিন্যস্ত নয়, আমাদেরকে সেটা বের করতে হবে, তাই না? ওকে, তো এখানে দেখো চতুস্থলকীয় মানে কি? এই আমার যেটা sp3, এটা সুষম চতুস্থলকীয়। ওকে, SnCl2 এটাই তো আমার চতুস্থলকীয় নয়, এটা কি আমার চতুস্থলকীয় না? এটা আমার কি বলতো ভাই? এটা আমরা দেখলাম না ভাই, sp2 এই সংকরায়ন হয়, তার মানে এইটাই, এইগুলা তো আমার চতুস্থলকীয়। তাহলে এইটাতেই তো আমার চতুস্থলকীয় নাই, মানে আমার উত্তরটা হচ্ছে কি? বি। নিচের কোন যৌগে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে? দেখো এগুলার মধ্যে কোথার মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে? এই যে সুন্দর মতন উত্তরটা হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া তো আমরা অলরেডি বের করছিলাম, তাই আমরা এটা দেখিয়ে দিলাম। কিভাবে আমরা বের করতে পারি? এর হাইব্রিডেশন নাম্বার কত? 4। আর এর মধ্যে একযোজি ইলেকট্রন মানে একযোজি মৌল আছে কয়টা? 3টা। দ্বিযোজি আছে কোনো? নাই, তার মানে কই? 1, মানে এক জোড়া লন পেয়ার ইলেকট্রন থাকে। বুঝা গেছে? ওকে, এরপরেরটাতে আসো। কোন যৌগের আয়নিক বৈশিষ্ট্য হচ্ছে, কোন যৌগটির আয়নিক বৈশিষ্ট্য সর্বোচ্চ? এই কম্পাউন্ডগুলো দেওয়া আছে, এর মধ্যে আয়নিক বৈশিষ্ট্য লাগবে। আচ্ছা, তো ফাজানের নিয়মে ছিল ভাই 3টা রুল। 3টা রুলের মধ্যে প্রথম 2টা রুল খুবই ইম্পর্টেন্ট, খুবই ব্যাখ্যামূলক চলে। তো প্রথমটা আমরা বললাম, ধরো চার্জ বেশি হলে, চার্জ যত বেশি সমযোজী বৈশিষ্ট্য বা পোলার আয়ন তত বেশি, বা সমযোজী বৈশিষ্ট্য বেশি, একই কথা। চার্জ বেশি হলে সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। দেখো এখানে চার্জ কার? এদের তো চার্জ অনেক বেশি, তার মানে এরা অনেক বেশি সমযোজী হবে ওগুলোর তুলনায়। ওদের তো চার্জ 3 করে, তাই কি না? আচ্ছা, আবার ধরো 2 নম্বর নিয়মটা ছিল হচ্ছে ক্যাটায়নের ছোট আকার। হ্যাঁ, ক্যাটায়ন সেটা সি, এটা ছোট আকার, এবং অ্যানায়নের বড় আকার, এটা হলেও সমযোজী বৈশিষ্ট্য কি হবে? সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। ক্যাটায়নের ছোট আকার, অ্যানায়নের বড় আকার। এখানে দেখো ক্যাটায়নটা ফিক্সড অ্যালুমিনিয়াম, কে আছে? শুধু ফ্লোরিন আছে। ক্যাটায়নের ছোট আকার, ক্যাটায়নের ছোট আকার, অ্যানায়নের বড় আকার। ক্যাটায়ন তো আমার ফিক্সড, অ্যানায়নের আকার যার বড় তার সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, তার মানে আয়নিক হবে কে? এ যৌগটা। এই যে দেখো এ। ওকে ভাই, কোন যৌগটি অক্টেট নিয়ম মানে না? নিম্নের কোন যৌগটি অক্টেট নিয়ম মানতেছে না আর কি। আচ্ছা, নিম্নের কোন যৌগটি অক্টেট নিয়ম মানতেছে না? এইটা। অক্টেট নিয়ম মানতেছে না মানে খালি অক্টেট আমার সম্প্রসারণই হয় না ভাইয়া, অক্টেট তো সংকোচনও হতে পারে, অষ্টক সংকোচনও আসতে পারে। দেখো এই যে বোরনের আউটার মোস্ট শেলে ইলেকট্রন কয়টা থাকে বলো তো? এই যে ধরো যদি বোরন আমরা আঁকি, এখানে ধরো 2টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন, আউটার মোস্টে কয়টা? 3টা ইলেকট্রন, 5টা ইলেকট্রন। বোরনের পারমাণবিক সংখ্যা 5। এখানে ধরো ফ্লোরিন একটা যুক্ত হলো, এখানে একটা ফ্লোরিন যুক্ত হলো, আরেকটা করে ইলেকট্রন দিল, এখানে আরেকটা ফ্লোরিন যুক্ত হলো, আরেকটা করে ইলেকট্রন দিল। তাহলে তার আউটার মোস্ট শেলে ইলেকট্রন হয়েছে কয়টা? 6টা না? কয়টা ভাইয়া? 6টা না? 8টা কি ফিল আপ করছে? না। দ্যাটস ওয়াই এই কম্পাউন্ডটা আমার অষ্টক নিয়ম মানতেছে না। বুঝা গেছে? অষ্টক সংকোচন হইতেছে এখানে। ওকে, গ্রাফাইটের গঠনে প্রতিটি কার্বন পরমাণু সংকরিত অরবিটালের আকৃতি, এটা আপনাকে জানতে হবে। বুঝছেন? সেটা কি? গ্রাফাইটের গঠনে প্রতিটি কার্বন পরমাণু সংকরণের আকৃতি সুন্দর করে মনে রাখবা। কার্বনের আমার 2টা রূপভেদ হয়। কি কি? কার্বন একটা হয় হচ্ছে ভাই গ্রাফাইট, গ্রাফাইট, আরেকটা হচ্ছে কি বলো? ডায়মন্ড। গ্রাফাইট আর ডায়মন্ড। ওকে, তো গ্রাফাইটটা কি হয়? বিদ্যুৎ পরিবাহী, বিদ্যুৎ পরিবাহী। ওকে, গ্রাফাইটটা যখন বিদ্যুৎ পরিবাহী, ডায়মন্ডটা তখন কি? বিদ্যুৎ অপরিবাহী, অপরিবাহী। এটা বিদ্যুৎ আমার অপরিবাহী। ওকে, আচ্ছা,
এটা বিদ্যুৎ যদি আমার অপরিবাহী হয় তাহলে এটুকু আমার জানার কি দরকার, আসলে জানার এটাই দরকার ভাইয়া, গ্রাফাইটটা বিদ্যুৎ পরিবাহী না, ওখানে একটা মুক্ত ইলেকট্রন থাকে। ওখানে একটা মুক্ত ইলেকট্রন তখনই থাকতে পারে যখন এটা সংকরায়নটা sp2 হবে। ওকে, এই সংকরায়নটা কি হবে বলো, sp2 হবে, তখনই এখানে একটা মুক্ত ইলেকট্রন থাকতে পারে। আর ডায়মন্ড যখন বিদ্যুৎ অপরিবাহী তখন এখানে সবগুলা তার ইলেকট্রনই কি সংকরণে অংশগ্রহণ করে নাই, দ্যাটস ওয়াই তার সংকরণটা হয় কি বলো, sp3। তাহলে গ্রাফাইটের মধ্যে সংকরণ কি হবে, sp2। এটাই আমি তোমাদের এখানে জানাচ্ছিলাম, ওকে, একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে। সালফার পরমাণুর চতুর্পাশে বন্ধন সমূহের মোট ইলেকট্রন সংখ্যা হলো, সালফার পরমাণুর চতুর্পাশে বন্ধন সমূহের মোট ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, সালফার আমরা দেখছি কি আকারে থাকে বলো, S6 আকারে থাকে না, S8 আকারে থাকে। তার মানে এই উত্তর হচ্ছে আমাদের এই S6, তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে S8 আকারে সে থাকে, কিন্তু চতুর্পাশে বন্ধন সমূহের মোট ইলেকট্রন সংখ্যা, চতুর্পাশে সালফারের অক্সিজেনের মতো সালফারের আউটার মোস্ট শেলের মধ্যে আমার ইলেকট্রন, সরি আমার এখানে একটু টাচ পড়ে গেছে ভাই। আচ্ছা, আউটার মোস্ট শেলের মধ্যে আমার ইলেকট্রন কয়টা থাকে সালফারের মধ্যে, এই ধরো একটা যদি হয়, এই ধরো একটা যদি হয়, 2, 8, 10, তারপরে কয়টা থাকে, 6টা থাকে না, এই 1, 2, 3, 4, 5, 6, এই যে 6টা ইলেকট্রন থাকে না ভাই, এই 6টা ইলেকট্রনের কথা বলা হচ্ছে। চতুর্পাশে বন্ধন সমূহের মোট ইলেকট্রন সংখ্যা কয়টা, 6টা, শেষ। ওকে, এরপরে আসো, আয়নিক যৌগ সম্পর্কে নিচের কোন কথাটি সত্য নয়, সত্য নয়। আমি আবার বলি, ভালো করে একটু লক্ষ্য রাখতে হবে ভাই, হ্যাঁ, এখানে কি বলছে আসলে, নয় কথাটা উল্লেখ আছে, হ্যাঁ, নয়, কোন কথাটা সত্য নয়। আচ্ছা, সত্য নয় কোনটা, দেখো, সমযোজী যৌগের চেয়ে আয়নিক যৌগের গলনাঙ্ক বেশি, এটা তো সত্য। আয়নিক যৌগ সাধারণত পানিতে দ্রবীভূত হয়, সত্য। আয়নিক যৌগ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবাহী, কঠিন অবস্থায় কি আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবাহী? আয়নিক যৌগ সাধারণত ইলেকট্রোলাইট, এটাও সত্য। কঠিন অবস্থায় আসলে বিদ্যুৎ পরিবাহী না, এটা হয়তো বা উত্তরটা আমাদের এখানে ভুল দিয়ে রাখছে, না উত্তরটাও ঠিক দিয়ে রাখছে। আচ্ছা, তার মানে এটাই আমার সঠিক উত্তর, বুঝা গেছে। আয়নিক যৌগ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবাহী না, কোন অবস্থায় বিদ্যুৎ পরিবাহী, লাইক সোডিয়াম ক্লোরাইড, ভাইয়া এটা সলিড, এটা বিদ্যুৎ পরিবাহী না। ক্রস, এটা আমার সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড এটা হচ্ছে অ্যাকোয়াস, যখন সেটা আয়নিত অবস্থায় থাকবে, সোডিয়াম প্লাস আয়ন করে থাকবে এবং ক্লোরাইড মাইনাস আয়ন করে থাকবে, তখন সেটা বিদ্যুৎ পরিবাহী। ওকে, এরপরেরটাতে যাই আমরা তাহলে, দেখো, এরপরে হচ্ছে পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট, এখানে কোনটা? আচ্ছা, খুব সহজে নির্ণয় করে নেওয়া যায় হচ্ছে, তুমি যদি জটিল যৌগের নামকরণ পড়ে থাকো তাহলে তো তুমি ইনশাল্লাহ পারবা। এছাড়াও সহজে নির্ণয় করার উপায় হচ্ছে সিম্পলি, দেখো ফেরেট 3, তাই না, মানে যেখানে আমার 3টা যোজনই কাজে লাগতেছে তার, এখানে দেখো এই FeCN6, এখানে দেখো 3 মাইনাস প্রথম যৌগটার জন্য, সেকেন্ড যৌগটার জন্য এটা কত হবে ভাই, FeCN6 4 মাইনাস। দেখো 4 মাইনাস যেখানে ভাইয়া, সেখানে তুমি ফেরামেটটা, যেহেতু সায়ানাইডটা হচ্ছে -1, এই যে এখানে দেখো ফেরাম এক্সট্রা এটাই আমরা নির্ণয় করব, প্লাস আমরা নিলাম কত, সায়ানাইড -1 × 6 ইকুয়ালস টু কত, -3, তাহলে তুমি এক্স পাবা হচ্ছে ভাই +3, এই যে +3 পেয়ে গেল না, এখানে +3 এটাই ডিটারমিন করতেছে। এই যৌগটাতে যদি তুমি করো তাহলে এক্স এর ভ্যালু পাবা হচ্ছে ভাই +2। হ্যাঁ, তো এই তোমার উত্তর তাহলে ডিরেক্ট এখান থেকে চলে আসে, আর এগুলা তো হওয়ার কোনো চান্সই নাই, তার মানে উত্তরটা হবে কি ভাই, 1 নাম্বার এ। ওকে, পরেরটা হচ্ছে নিচের কোনটি সমযোজী নয়, এই যৌগগুলোর মধ্যে কোনটা সমযোজী যৌগ না? এটা সমযোজী ভাইয়া, এটা সমযোজী ভাইয়া, এটা সমযোজী ভাইয়া, এইটা সমযোজী না, ম্যাঙ্গানিজ অক্সাইড। ওকে, এই যে সি। আচ্ছা, বন্ধনের মধ্যে কার্বন এবং নাইট্রোজেনের সংকরণের অবস্থা বলো, এইটার এবং এইটার বোথ একই সংকরণ না ভাইয়া, কি সেটা, sp3, তাহলে বোথ আর sp3। নিচের কোন যৌগটিতে কেন্দ্রীয় পরমাণুর যোজনশীল ইলেকট্রন যুগল সমূহ চতুস্থলকীয়ভাবে বিন্যস্ত নয়? এটা আমরা অলরেডি করছি, SnCl2, এটার মধ্যে আর না থাকে চতুস্থলকীয়ভাবে বিন্যস্ত নয়, এটা ভুল দেওয়া আছে উত্তর, কিন্তু SnCl2 হবে। ওকে, আচ্ছা, নিম্নের কোন যৌগটি sp3 sp হাইব্রিড অরবিটাল অতিক্রমণের মাধ্যমে সৃষ্টি হয়েছে? sp3 সাথে হচ্ছে sp কখন হয়, এই যে এই বন্ধনটা মানে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকলে এখানে sp হয়। কিভাবে বুঝলাম ভাইয়া, কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকলে এই কার্বনের কথা যদি চিন্তা করো, এখানে সিগমা বন্ধন সংখ্যা কয়টা, 2টা, লন পেয়ার ইলেকট্রন আছে না, তাহলে হাইব্রিডেশন নাম্বার যদি ভাইয়া 2 হয়, সেটা কি হবে, sp হবে না বলো তো, sp, তার মানে ট্রিপল বন্ড যেখানে আছে ওই টাইপের কম্পাউন্ডের মধ্যে এটা হবে। তাহলে এখানে দেখো, এইখানে হয়েছে এর sp3, কারণ এখানে এর ইলেকট্রন মানে সিগমা বন্ধন সংখ্যা কয়টা আছে এখানে, এখানে সিগমা বন্ধন সংখ্যা আছে ভাই 4টা, এই কার্বন এবং এই কার্বনের সিগমা বন্ধন সংখ্যা কয়টা আছে, 2টা, তার মানে sp3 sp এই কার্বনটাতে গঠিত হয়েছে, এটা হচ্ছে আমার এ। আচ্ছা, নিচের কোনটিতে বন্ধন কোণ সবচেয়ে বড়? করছি আমরা সবগুলা যৌগই কি রেগুলার sp3 শেপের, এর মধ্যে যেটা রেগুলার শেপ CH4, এটারই বন্ধন কোণ সব থেকে বড় হবে, এবং সেটা উত্তর সি। CH বন্ধনগুলো নিচের কোন অরবিটালের অতিক্রমণের মাধ্যমে গঠিত হয়?
CH বন্ধনগুলো নিচের কোন অরবিটালের অতিক্রমণের মাধ্যমে গঠিত হয়, এটাও আমরা করছি তাই না। C2H4 H2C ট্রিপল বন্ড CH2 এই টাইপের কম্পাউন্ডটা হয় ভাই। তো এইখানে দেখো এই কার্বনের এবং এই কার্বনের হাইড্রোজেন যে অংশ নাই সেটা কি 1s না, 1s। তো 1s যেখানে যেখানে আছে সেটার মধ্যে উত্তর। এবং যেহেতু এখানে আমার ডাবল বন্ড আছে তার মানে কত, এটা কি sp2 থাকে না। সিগমা বন্ধন সংখ্যা, সিগমা বন্ধন কয়টা থাকে এখানে ভাই, 3টা থাকে, লন পেয়ার কোনো ইলেকট্রন নাই, দ্যাটস এটা sp2, মানে এটা আমার উত্তরটা হচ্ছে সেকেন্ড। এরপরেরটাতে নিচের কোন যৌগগুলির কেন্দ্রীয় পরমাণু sp3 সংকরায়ন নয়। sp3 সংকরায়ন নয় কোনটা, SnCl2, এটা আমার sp3 সংকরায়ন নয়, বাদ বাকি এগুলো সব কি sp3। আমরা কয়েকবার করলাম, দ্যাটস এখানে আর সময় না দিই। এই অনুটিতে সমযোজী এবং সন্নিবেশ বন্ধনের সংখ্যা যথাক্রমে নির্ণয় করে। এটা কি হয় ভাই, এটা হয় হচ্ছে এরকম ভাবেই যে অ্যালুমিনিয়াম ক্লোরিন 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 অ্যালুমিনিয়াম ক্লোরিন ক্লোরিন, এটা যেটা হয় প্রত্যেকটা ক্লোরিনের 6টা করে কি আছে, ইলেকট্রন আছে না ভাই, আর একটা ইলেকট্রন এখানে অংশগ্রহণ করছে। অ্যালুমিনিয়ামের টোটালে কয়টা আছে, 6টা, মানে এই অ্যালুমিনিয়াম আরও 2টা নিতে পারবে, এই কি করবে এখানে 2টা দিয়ে দিবে, এই কি করবে এই যৌগকে 2টা দিয়ে দিবে, দ্যাটস হয় তারা টোটালি আলটিমেটলি ফর্ম করবে কি Al2Cl6 এইটা। তাহলে বলো তো এখানে সমযোজী বন্ধন কয়টা আছে আর সন্নিবেশ বন্ধন কয়টা আছে। সমযোজী বন্ধন এখানে 3টা, এখানে 3টা, কয়টা, 6টা। সন্নিবেশ বন্ধন কয়টা, 2টা, তার মানে 6 2। উত্তর কোথায়, এই দেখো এ। 4 সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট জটিল যৌগ কোনটি। 4 সন্নিবেশ সংখ্যা, সন্নিবেশ সংখ্যা কোনটা, আচ্ছা সন্নিবেশ সংখ্যা হচ্ছে যখন আমরা একটা জটিল যৌগ গঠন করি তখন জটিল যৌগের 2 টাইপের ভ্যালেন্সি থাকে, যোজ্যতা থাকে বা যোজনী থাকে। কয় ধরনের, 2 ধরনের। একটা থাকে হচ্ছে প্রাইমারি ভ্যালেন্সি আর একটা থাকে হচ্ছে সেকেন্ডারি ভ্যালেন্সি। ওকে, প্রাইমারি ভ্যালেন্সি ফিল আপ হয় হচ্ছে ধরো ক্যাটায়ন অ্যানায়ন এগুলো দ্বারা, ক্যাটায়ন মানে অ্যানায়ন দ্বারা প্রাইমারি ভ্যালেন্সি ফিল আপ হয়। ওকে, প্রাইমারি ভ্যালেন্সি মানে হচ্ছে আয়নিক যৌগটা তৈরি করতে যে ভ্যালেন্সিটা লাগতেছে। আর সেকেন্ডারি ভ্যালেন্সিটা ফিল আপ হয় হচ্ছে তার আউটার মোস্ট শেলে কতগুলো লিগ্যান্ড যুক্ত হতে পারে সেটা দিয়ে। তো লিগ্যান্ডের সংখ্যা এখানে যেমন সায়ানাইড লিগ্যান্ড, এখানে যেমন অ্যামোনিয়া লিগ্যান্ড, এখানে যেমন পানি লিগ্যান্ড, এখানে যেমন অ্যামোনিয়া লিগ্যান্ড, লিগ্যান্ডের সংখ্যাটাই হচ্ছে তার সেকেন্ডারি ভ্যালেন্সি, সেটাই হচ্ছে তার সন্নিবেশ সংখ্যা। লিগ্যান্ডের সংখ্যাটাই, এখানে কয়টা লিগ্যান্ড আছে, 6টা, তাহলে আমাকে চাইছে কয়টা, 4টা, 6টা 6টা 4টা, তার মানে উত্তর কত আমার, ডি, শেষ। ওকে, এরপরে আসো নিচের কোন যৌগগুলোটি আয়নিক বৈশিষ্ট্য সব থেকে বেশি। সিজিয়াম ব্রোমাইড, আমরা অলরেডি করছি এটা, সো এটার মধ্যে আমরা সময় দিব না। আসো নিম্নের কোন যৌগগুলিতে সমযোজী বন্ধন নাই। সিজিয়াম ব্রোমাইডের মধ্যেই নাই ভাই। ওকে, দেখো কার্বন মৌল হীরা ও গ্রাফাইটের ভিন্ন রূপ, এক্ষেত্রে কোন উক্তিটি সত্য নয়। আচ্ছা, এক্ষেত্রে যে উক্তিটি, উভয়ই কার্বন মৌল দ্বারা গঠিত, সত্য। হীরা ও গ্রাফাইটে কার্বন পরমাণুর সংকরায়ন যথাক্রমে sp3 sp2, এটা আমরা দেখছি না। গ্রাফাইটে, হ্যাঁ সত্য। উভয়ের দহনতাপ একই, এটা তো তুমি এখনো জানো না, এটা আসলে সত্য না। আমি জানি উভয়ের বিদ্যুৎ পরিবাহিতা ভিন্ন, হ্যাঁ উভয়ের বিদ্যুৎ পরিবাহিতা ভিন্ন ভাই, তাই না। উভয়ের কি বিদ্যুৎ পরিবাহিতা ভিন্ন না, একটা বিদ্যুৎ পরিবহন করতে পারে আর একটা পারে না, তার মানে উত্তর কত, সি, বাট এখানে উত্তর দিয়ে রাখছে ডি। আচ্ছা তুমি এখানে দেখতেও পাবা, যদি তুমি একটু লক্ষ্য করো, দেখো এখানে এই যে 395, এখানে কত 393, তার মানে উভয়ের দহনতাপটাই হচ্ছে ভিন্ন, দিয়ে রাখছে একই, মানে সত্য নয়, যেহেতু এটা হবে সি, ভুল দিয়ে রাখছে আর কি উত্তরটা। ওকে, আচ্ছা sp3 হাইব্রিডাইজেশনে কয়টি sp3 হাইব্রিড অরবিটাল তৈরি হয়। এটা জিনিস মাথায় রাখবা, তুমি যদি সংকরণের সংজ্ঞাটা জেনে থাকো তাহলে হচ্ছে সমশক্তি বিশিষ্ট সমান সংখ্যক অরবিটাল সৃষ্টি হয়। তাহলে দেখো তো এস একটা, পি কয়টা, 3টা, সমান সংখ্যক মানে কয়টা, 4টা sp3 তাহলে তৈরি হবে না ভাই। sp3 কয়টা তৈরি হবে ভাই, 4টা। যদি আমার sp2 তৈরি হইতো তাহলে কয়টা তৈরি হইতো বলো তো, 3টা। যদি আমার sp তৈরি হইতো তাহলে কয়টা তৈরি হইতো বলো তো ভাই, 2টা। বুঝতেছো, তাহলে এখানে উত্তরটা কত আমার, 4। ওকে, এর পরের কোশ্চেনের ভিতরে যদি আমরা যাই, কোন যৌগটিতে একের অধিক ধরনের সংকরিত কার্বন আছে। বেনজিন না, টোলুইন, হ্যাঁ টোলুইনের মধ্যে আছে, সাইক্লোহেক্সেন না, এন বিউটেন না। আচ্ছা দেখো টোলুইনে বেনজিন তো আছে ভাই, সাথে হচ্ছে এই যে CH3 একটা মূলক আছে, এমন না। তো বেনজিনের 6টা কার্বন sp2 সংকরণে সংকরিত, বাট এই কার্বনটা দেখো, এই কার্বনটা কি আবার সংকরণে আছে, sp3 সংকরায়নে আছে, আর বাদ বাকিগুলা sp2 সংকরায়নে আছে। অন্যান্যগুলাতে বেনজিনের মধ্যে, এই যে বেনজিনের মধ্যে sp2, টোলুইনের ভিতরে যে দুটো আলাদা, সাইক্লোহেক্সেন মানে ধরো এই খালি এই যে মধ্যের এই আমার ইটা নাই, সাইক্লোহেক্সেন হচ্ছে এই টাইপের যে যৌগটা সাইক্লোহেক্সেন, এর মধ্যে সবগুলো একই সংকরণে সংকরিত আছে, যেটা হচ্ছে ওই sp3। আর এন বিউটেন মানে তো সেগুলোর মধ্যেও sp3 সংকরায়নই আছে। তার মানে আমরা বুঝতে পারি যে এখানে একাধিক ধরনের সংকরায়ন আছে, শুধুমাত্র কোথায়, টোলুইনের ভিতরে ভাই। কোথার মধ্যে, টোলুইনের ভিতরে। তাহলে আমার উত্তর সঠিক কোনটা, টোলুইন। আচ্ছা,
এরপরে আসো sp3d সংকরায়নের ফলে যে অনুগঠিত হয় তার আকার কি হবে, এগুলো জানতে হবে ভাই, বুঝতে পারছো? মানে এগুলো জানতে হবে বলতে হয় যে sp রৈখিক হয়, sp2 কি হয়, ত্রিকোণাকার সমতলীয় হয়, sp3 টেট্রাহেড্রাল হয়, sp3d এটা হয় ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়, ট্রাইগোনাল বাইপিরামিডাল। তাহলে এটা কি আছে? ত্রিভুজাকার দ্বিপিরামিডীয়, এইটা বি। ওকে, আচ্ছা। এরপরের কোশ্চেনে আসো, কোন যৌগটি আয়নিক বৈশিষ্ট্য সর্বোচ্চ? এটা আমরা অলরেডি একবার দেখে ফেলছি না ভাই, AlF3। ওকে, নিম্নের কোন অণুর মধ্যে sp2 হাইব্রিড সংকরণ এবং s অরবিটালের অতিক্রমণ দ্বারা গঠিত সমযোজী বন্ধন রয়েছে? sp2 এবং s অরবিটাল, sp2 এবং s অরবিটাল মানে কি এটা আমরা দেখছি না, এই উল্টা কোশ্চেনটা C2H4 এর ক্ষেত্রে, তার মানে এর উত্তরটা হচ্ছে আমার ডি। ওকে, বেনজিনে কোন প্রকার হাইব্রিডাইজেশন বিদ্যমান? বেনজিনে কোন প্রকারের হাইব্রিডাইজেশন বিদ্যমান? কি দেখো তো, বেনজিন বন্ধনটা আমার কি হয়? এই টাইপের, এই হয়। ধরো এই কার্বনের মধ্যে CH2 আছে, ডাবল বন্ড CH আছে, CH2 না রে, CH, আচ্ছা, সিঙ্গেল বন্ড CH আছে, ডাবল বন্ড CH আছে, এখানে সিঙ্গেল বন্ড CH আছে ভাই, এখানে ডাবল বন্ড CH আছে, এখানে এরকম। ওকে, এই কার্বনটার কথাটা যদি চিন্তা করো, এই কার্বনের কথা, এই কার্বনের একটা এখানে সিগমা বন্ধন, একটা এখানে সিগমা বন্ধন, একটা, আচ্ছা, একটা এখানে সিগমা বন্ধন, বাদ বাকি পাই বন্ধন, তাহলে তিনটা সিগমা বন্ধন প্লাস হচ্ছে 0 লন পেয়ার ইলেকট্রন, তিনটা সিগমা বন্ধন মানে কি আমার sp2 না ভাই? তাহলে এর সংকরণটা কি? sp2। ওকে, এন অণু, এই দেখো অক্সিজেনের আমি কত পাইছিলাম বন্ধনক্রম, বন্ড অর্ডার বলো, করছিলাম কিন্তু বন্ড অর্ডারের ক্ষেত্রে করছি না এই সূত্রটা। নাইট্রোজেনেরটা যদি বিন্যস্ত করো পাওয়া হচ্ছে 3 প্লাস অক্সিজেনের পাওয়া হচ্ছে 2, কি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করার পরে তার অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করলে তার অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, এমনে পাবা, ভাগ হচ্ছে 2, তাহলে থাকলো কত ভাই? 2.5 কি না? 2.5 শেষ। ওকে, এরপরে আসো এ 2.5, sp3d সংকরণের ফলে যে অণু গঠিত হয় তার আকার কি হবে? sp3d অলরেডি আমরা করে ফেলছি, ত্রিভুজাকার দ্বিপিরামিডীয়। ইথাইন অণুর ত্রিবন্ধনে মোট কয়টি সিগমা এবং কয়টি পাই বন্ধন রয়েছে? এটাও আমরা করছি বোধহয়। ইথাইন অণু করলাম না ভাই, CH ট্রিপল বন্ড CH, ইথাইন শেষ। ইথাইন অণুর মধ্যে একটা সিগমা বন্ধন, একটা সিগমা বন্ধন, দুইটা সিগমা বন্ধন, মানে একটা 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 তিনটা, টোটালে তিনটা সিগমা বন্ধন, তিনটা সিগমা বন্ধন কোথায় রে? একটা তো তিনটা সিগমা বন্ধন দেয় নাই। ইথাইন আমরা কি ঠিক লিখি নাই? ইথাইন HC ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে আমার ইথাইন অণু, তাই কি না? HC ট্রিপল বন্ড CH। পাই বন্ধন কয়টা? দুইটা, দুইটা পাই, দুইটা পাই এখানে, সিগমা এখানে দেয়ই নাই। আচ্ছা, এখানে উত্তর দিয়ে রাখছে সি, বাট তোমরা দেখতে পাইতেছো সিগমা বন্ধন কয়টা আছে বলো তো? এই যে ইথাইন অণু, সরি ভাই, এই যে দেখো এখানে একটা কথা বলে দিছে, সেটাই ভাবতেছিলাম যে এখানে কি বলছে। দেখো আমরাও একটু ভুল পড়ছি, দুঃখিত সেটার জন্য। দেখো ত্রিবন্ধনে, তো ত্রিবন্ধনের মধ্যে কি, ত্রিবন্ধনটা এটা না ভাই, ত্রিবন্ধনের মধ্যে তো একটা সিগমা দুইটাই পাই, তার মানে উত্তরটা সঠিকই আছে। হ্যাঁ, একটা সিগমা দুইটা পাই, সরি। আচ্ছা, আসো এরপরেরটার কোশ্চেনের মধ্যে আমরা ঢুকি। এরপরে আমরা দেখব ত্রিকোণাকার সমতল অণু গঠিত হয় কিভাবে? ত্রিকোণাকার সমতল অণু গঠিত হয় কিভাবে? ত্রিকোণাকার সমতল অণু মানে কি? ওই যে আমার একটু চিন্তা করো, BCl3 তৈরি হয়েছিল না ভাই, এই 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 এরকম। এখানে সংকরণটা কি কি হয়েছিল? sp2 না, মানে s একটা আর p কয়টা? দুইটা, তাহলে একটি s অরবিটাল দুইটি p অরবিটালের সংকরণের ফলে। এটা কি আমার সঠিক উত্তর না? এক নম্বরে দেখাই সঠিক উত্তর। ওকে, এরপর আসো অ্যামোনিয়া অণুর গঠন এবং বন্ধন কোণ কি হবে? অ্যামোনিয়া অণুর গঠন কত ভাই? sp3। বন্ধন কোণ কি? এটা রেগুলার থেকে একটু বন্ধন কোণ কম হবে, কারণ একটা লন পেয়ার আছে, একটা লন পেয়ার বন্ড পেয়ারের আকর্ষণ কিছুটা হলেও, বিকর্ষণটা কিছুটা হলেও, মানে একেবারে বন্ড পেয়ারের থেকে বেশি, আবার লন পেয়ারের থেকে কিন্তু কম। যাই হোক, তাহলে এর বন্ধন কোণ কত হবে? বন্ধন কোণ হবে হচ্ছে চতুস্থলকীয় এবং 107 ডিগ্রি, এবং sp3 হওয়ার জন্য এর শেপটা হবে কি চতুস্থলকীয়, এই যেরকম। ওকে, সো এটা হচ্ছে আমার এ। এখন হচ্ছে দুইটি পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 2 হলে তাদের মধ্যে কি ধরনের বন্ধন বিদ্যমান? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 2, কিন্তু হিউজ। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.7 হয়, ডেল অফ ইলেকট্রন নেগেটিভিটি একটু জেনে রেখো, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.7 হয় বা এর বেশি হয়, তখন সেটা হয় কি জানো? পোলার, মানে তাতে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক সৃষ্টি হয়। যদি 0.7 থেকে বেশি হয় ডেল অফ ইলেকট্রন নেগেটিভিটি, এবং 1.7 এর থেকে কম হয়, 1.7 এর থেকে কম হয়, হ্যাঁ, তাহলে সেটা হয় হচ্ছে ভাইয়া আয়নিক পোলার। হ্যাঁ, এই টাইপের কম্পাউন্ড একেবারে আয়নিকের মতন বিহেভ করে। আর যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য ডিরেক্ট ইলেকট্রন নেগেটিভিটিটা গ্রেটার দেন আর ইকুয়াল আমার 1.7 হয়ে যায়, তাহলে সেটা আয়নিক যৌগই হয়ে যায়। কি হয়ে যায় সেটা? আয়নিক। তাহলে বুঝতেই পারতেছো, এখানে যেহেতু আমাকে বলে দিচ্ছে তড়িৎ ঋণাত্মক পার্থক্য 2, তাহলে সেটা কি হবে? আয়নিক কম্পাউন্ড হবে। ওকে,
এরপরে এই যৌগটিতে কি ধরনের বন্ধন রয়েছে? ভাই এই যে আমার লিগ্যান্ডটা যেটা যুক্ত হয়, লিগ্যান্ডটা যুক্ত হয় সন্নিবেশ বন্ধন দ্বারা। ওকে, ক্লোরিনটা যেভাবে যুক্ত হয়েছে সেটা হচ্ছে আয়নিক বন্ধন দ্বারা। লিগ্যান্ডটা সন্নিবেশ বন্ধন দ্বারা, ক্লোরিনটা আয়নিক বন্ধন দ্বারা। এবং তুমি যদি চিন্তা করো ভাই যে আমার অ্যামোনিয়ার ভিতরে, অ্যামোনিয়া অণুর মধ্যে তো সন্নিবেশ বন্ধনও আছে, সমযোজী বন্ধনও আছে। তাই বলে তুমি যদি এটাকে চিন্তা করো যে এটা আমার 3 নাম্বার, মানে 3টা বন্ধনই হবে, তাহলে সেটাই হচ্ছে আমার সঠিক উত্তর। বুঝা গেছে যে আমার আয়নিক আছে, সমযোজী আছে, সন্নিবেশ আছে। এই যে আমার সিলভারের সাথে যখন এটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে কি সন্নিবেশ। এটার সাথে যখন ক্লোরিন যুক্ত হয়েছে, টোটালটার সাথে কয়টা, দুইটা অ্যামোনিয়ার সাথে, দুইটা অ্যামোনিয়া নিছে না ভাই, দুইটা অ্যামোনিয়ার সাথে। আর ক্লোরিন যখন যুক্ত হয়েছে ক্লোরাইড মাইনাস, হ্যাঁ, সিলভার প্লাসের সাথে, তখন এটা হচ্ছে আয়নিক। আর অ্যামোনিয়া যুক্ত হয়েছে কিভাবে? অ্যামোনিয়া যুক্ত হয়েছে আমার সমযোজী বন্ধন দ্বারা, এই 3টা। ওকে, এরপরে দেখো নিম্নের কোন যৌগের, আচ্ছা হাইড্রোজেন বন্ধন আছে, হাইড্রোজেন বন্ধন থাকবে কাদের মধ্যে ভাই? যাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি। এবং ওইটা নিয়েও চিন্তা করে লাভ প্রয়োজন নাই। হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে হচ্ছে কয়জনের মধ্যে? 3 জনের মধ্যে, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, এই 3 জনের মধ্যে হাইড্রোজেন বন্ধন এরা 3 জনের সাথেই গঠন করতে পারে। তাহলে দেখো এখানে কি আছে, হাইড্রোজেন ফ্লোরাইড, শেষ উত্তর। ওকে, আচ্ছা এবার আসো আমরা যাই এর পরেরটার ভিতরে। যদি যাই তাহলে দেখবা যে মিথেনের কোণের পরিমাণ কত হবে, এটা তো আমরা জানি, 109 ডিগ্রি 28 মিনিট। শেষ। ওকে, কোন যৌগটিতে আয়নিক সমযোজী সন্নিবেশ বন্ধন বিদ্যমান? 3টাই বন্ধন আছে। এরকম যৌগ কোনটা ভাই? NaBF4, এটাই তোমার সেই যৌগ। এটা কিরকম? BF3, বোরন ট্রাইফ্লোরাইড, এই টাইপের একটা যৌগ হয়। এখানে বোরনের মধ্যে একটা লন পেয়ার ইলেকট্রন আছে, এই বোরনের মধ্যে না একটা লন পেয়ার জায়গা ফাঁকা আছে, এখনো এক জোড়া ইলেকট্রন দিতে পারে। তো যদি কোনো ফ্লোরিন মাইনাস, মানে যার কাছে অলরেডি 8টা ইলেকট্রন আছে, এই যে 8টা, 6টা দিলাম আর এই 2টা মানে 8টা, এই যদি এখানে ইলেকট্রনটা দিয়ে দেয় তাহলে সে আকারে কি থাকে? BF4 মাইনাস আকারে থাকে না? এই যে একটা মাইনাস চার্জ এখন সোডিয়াম চার্জের সাথে যদি যুক্ত হয় তাহলে এরা কি যুক্ত হবে? আয়নিক বন্ধন দ্বারা যুক্ত হবে, দিয়ে তৈরি করবে কি NaBF4, এমন টাইপ না ভাই কম্পাউন্ড একটা। তাহলে এইটার মধ্যে কি থাকলো? এই যে BF3 মানে সমযোজী, এটা কি সন্নিবেশ সমযোজী, এটা হচ্ছে আয়নিক। তার মানে 3 ধরনের বদ্ধ আছে কোথায়? ডি নাম্বারে। ওকে, এরপরে নিম্নের কোন যৌগটিতে আয়নিক সমযোজী সন্নিবেশ এই 3 প্রকারের বন্ধন বিদ্যমান? আয়নিক আছে, সমযোজী, সন্নিবেশ, 3টাই আছে। অ্যামোনিয়াম ক্লোরাইড, সেম কনসেপ্ট, সেম ব্যাখ্যা। আচ্ছা এরপরে দেখো এই যৌগে কি ধরনের বন্ধন আছে, এটা তো বললামই, এটা 3 ধরনেরই বন্ধন আছে ভাই। এরপরে অ্যাসিটিলিনের ক্ষেত্রে কার্বন কার্বন ত্রিবন্ধন সৃষ্টির সময় কোনটা হাইব্রিডাইজেশন ঘটে? কার্বন কার্বন ত্রিবন্ধন, ট্রিপল বন্ড টি, হাইড্রোজেন হাইড্রোজেন। দেখো তো এখানে সিগমা বন্ধন কয়টা আছে? এই কার্বনের জন্য একটা না, এই যে এই কার্বনের জন্য একটা, এই কার্বনের জন্য একটা, মানে দুইটা, প্লাস হচ্ছে লন পেয়ার ইলেকট্রন আছে না। তাহলে আমার আলটিমেটলি সংকরণ নাম্বার, হাইব্রিডাইজেশন নাম্বার থাকে কত? 2 মানে হচ্ছে sp। তাহলে sp সংকরণ, sp হাইব্রিডাইজেশন ঘটে, এটাই উত্তর না আমার সি। এই যে বুঝা গেছে। ওকে, অ্যাসিটাইলিন যৌগে কার্বন কার্বন সিগমা বন্ধনের সংখ্যা কত? কার্বন কার্বন সিগমা বন্ধন কয়টা থাকে ভাই? এই যে ট্রিপল বন্ডের মধ্যে কার্বন কার্বন সিগমা বন্ধন কয়টা? একটা না? ডি, মাথায় রাখতে হবে কিন্তু, টোটাল সিগমা বন্ধন বলে নাই, হ্যাঁ। আচ্ছা, ত্রিবন্ধনের জন্য সবচেয়ে ভালো বর্ণনা হলো, একটা ত্রিবন্ধন হলে সেখানে কি হয়? একটা সিগমা হয় আর বাকি দুইটা কি হয় ভাই? পাই হয়। একটা সিগমা বন্ধন, দুইটা পাই বন্ধন, শেষ। বি। ওকে, এর পরের কম্পাউন্ডের মধ্যে কোন যৌগটিতে আয়নিক, সমযোজী এবং সন্নিবেশ 3 ধরনের বিদ্যমান? আয়নিক আছে, সমযোজী আছে, সন্নিবেশ আছে। সেম এটা না, দেখো তো NaBF4 এর মতন ওইটাই। ওকে, ওটা এখানে এই যে দেখো এই নাম্বারটা আর কি ভুল দিছে, এটা আমার এরকম হবে। কেমনে হবে সেটা তো আমি অলরেডি ব্যাখ্যা করছি। BF3, বোরনের কয়টা ইলেকট্রন ফিল আপ হয়েছে? 6টা, এখনো তো আরো 2টা পাইছে, তাহলে অষ্টক ফিল আপ হবে। তো কোনো একটা ফ্লোরিন মাইনাস যে অলরেডি 2টা ইলেকট্রন গ্রহণ করেছিল, সে যদি চায় তাহলে এখানে 2টা ইলেকট্রন দান করতে পারে। সেটা কি হয়? BF4 মাইনাস, এই BF4 মাইনাসের সাথে সোডিয়াম প্লাস যদি যুক্ত হয়, আয়নিক বন্ধন দ্বারা যুক্ত হবে না 2টা চার্জ, তাহলে কি হয় ভাই? NaBF4। তো এখানে সোডিয়াম চার্জ না হয়ে যদি আমার পটাশিয়াম চার্জ হয়, কোনো সমস্যা আছে কি? একই তো কথা হলো, তাই না? পটাশিয়াম চার্জ যদি হয় তাহলে এটা ধরো পটাশিয়াম, তাহলে কি হলো আমার? KBF4। এই যৌগ কোনটা? এইটা। উত্তরটা ভুল দেওয়া আছে, ঠিক আছে, উত্তরটা সি হবে। কোন যৌগটিতে হাইড্রোজেন বন্ধন আছে? হাইড্রোজেন বন্ধন কোনটা? HF বললাম। কাদের সাথে বন্ধন গ্রহণ করতে পারে সেটাও বলছি। পোলার দ্রাবক কোনটি? পোলার দ্রাবক তারাই যাদের মাঝে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক অংশ সৃষ্টি হবে ভাই। তো পোলার দ্রাবকের মধ্যে কোথাও যদি পানি থাকে, হ্যাঁ, তো সেটা চোখ বন্ধ করে পানি হবে পোলার দ্রাবক। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে পানি কিন্তু ভাই সার্বজনীন দ্রাবক, হ্যাঁ, সার্বজনীন দ্রাবক। এটার মধ্যে অনেক মানে অপোলার দ্রবও দ্রবীভূত হতে পারে। আচ্ছা যাই হোক, তাহলে এটার উত্তর কত? পানি। আচ্ছা, এরপরে দেখো অ্যাসিটাইলিনের যৌগের কার্বন কার্বন সিগমা বন্ধনের সংখ্যা কত? কার্বন কার্বন সিগমা বন্ধন কয়টা? একটা আছে অ্যাসিটাইলিন যৌগে। ওকে, sp2 সংকরায়ন প্রক্রিয়ায় গঠিত যৌগ কোনটি? sp2
যেটা আমার একটা ডাবল বন্ড থাকবে সারা। ডাবল বন্ড কোথায় আছে এখানে দেখো তো, এই যে C2H4 না ইথিন অণুতে। ওকে, নিচের কোন যৌগটি আয়নিক যৌগের সাধারণ ধর্ম নয়? কোনটি আয়নিক যৌগের সাধারণ ধর্ম নয়? এটা আমরা দেখলাম, এই যে কঠিন অবস্থায় আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবাহী, এটা কিন্তু না। কঠিন অবস্থায় আয়নিক যৌগ কি করে? বিদ্যুৎ পরিবহন করে না। আয়নিক যৌগ সোডিয়াম ক্লোরাইড, এটা বিদ্যুৎ পরিবহন তখনই করবে যখন এটা অ্যাকুয়াস থাকবে বা আয়নিত আকারে থাকবে, মানে সোডিয়াম প্লাস আয়ন থাকবে, ক্লোরাইড মাইনাস আয়ন থাকবে। ওকে, দেখো এখানে উত্তরও সেটাই দেওয়া। কার্বন কার্বন সিগমা বন্ধনে sp3 হাইব্রিডাইজেশন ঘটে কোথায়? ইথেনে, যেখানে আমার মানে কোনো লন পেয়ার মানে ইলেকট্রনও নাই, কোনো আমার কিও নাই ভাই, ডাবল বন্ডও নাই, সবগুলা সিগমা বন্ধন আছে, সেখানেই তো ঘটবে। দেখো তো এখানে সবগুলা সিগমা বন্ধন না, তার মানে এটা কি অণু? একটা ইথেন অণু। এই ইথেন অণুর ভিতরেই কথা, তার মানে এ। ওকে, এরপরে পর্যায় সারণীর শ্রেণীভুক্ত ভি এর NH3 এবং VI এর H2O, VI এর HF স্ফুটনাঙ্ক অন্যান্য হাইড্রাইডগুলোর তুলনায় অস্বাভাবিকভাবে উচ্চ। এক্স্যাক্টলি, কেন উচ্চ? প্রত্যেকটার ভিতরে যদি লক্ষ্য করো হাইড্রোজেন আছে, এবং হাইড্রোজেন কার কার সাথে আছে? তাদের সাথেই আছে যাদের সাথে সে কি তৈরি করতে পারে? হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, F। এবং আরেকটা কি আছে বলো তো ভাইয়া? নাইট্রোজেন। তাহলে এই হাইড্রোজেন বন্ধনের জন্যই তো, তাই কিনা? শেষ। ওকে, যখন অণু গঠনের সময় দুটি পরমাণু ইলেকট্রন জোড় শেয়ার করে, কিন্তু শেয়ারকৃত ইলেকট্রন জোড় একটি মাত্র পরমাণু থেকে আসে, এই ক্ষেত্রে গঠিত হয়। আচ্ছা, এই ক্ষেত্রে গঠিত হয়, দেখো ইলেকট্রন সমূহ শেয়ার করতেছে, সাপোজ H3N এর একটা ডাবল বন্ড ছিল, এখন আমি একটা হাইড্রোজেন নিছি H+, যে একটা ইলেকট্রন দান করে আছে, তো সে কয়টা ইলেকট্রন নিতে পারে? আরো দুইটা ইলেকট্রন নিতে পারে। এই যদি একাই এই হাইড্রোজেন প্লাসকে এই দুইটা ইলেকট্রন দিয়ে দেয়, তাহলে সেই যেটা গঠন করবে সেটা হচ্ছে অ্যামোনিয়াম আয়নটা NH4+। এই যে অ্যারো চিহ্ন দিয়ে আমি যে চিহ্ন মানে বন্ধনটা দেখালাম, সেটা কি আসলে? সমযোজী বন্ধন। ওকে ভাই, আচ্ছা এরপরে আসো আমরা যদি এর পরেরটা দেখি, তাহলে সেটা কি আছে? সিগমা বন্ধনের বৈশিষ্ট্য কি? সিগমা বন্ধনের বৈশিষ্ট্য যে বন্ধনকারী অরবিটাল কক্ষ একই সরলরেখায়। সিগমা বন্ধন অধিক স্থায়ী ও দৃঢ় হয়, এটাও ঠিক। সিগমা বন্ধন নির্দিষ্ট দিকে প্রসারিত থাকে, এটাও ঠিক। মানে উপরে সবকটি সঠিক। আমাদের উত্তর কত এখানে? ডি। আচ্ছা, একটা মানে টাইপিং মিস্টেক, এই যৌগের মধ্যে আয়নিক ও সমযোজী উভয় ধরনের বন্ধন বিদ্যমান, তাহলে যৌগটির ধর্ম কোনটি হবে? আচ্ছা, আয়নিক আর সমযোজী দুইটাই বিদ্যমান। আসলে এটা কোন যৌগ সেটা যদি বলা না যায়, তাহলে তো আমার ভাই উত্তর করা যাবে না। হ্যাঁ, তো এটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে আসলে কোন যৌগ ছিল সেটা। আচ্ছা, যাই হোক, ওইটা ওই MCQ রাখো, সমস্যা নেই। যখন কোনো অণু গঠনের সময় দুটি পরমাণু ইলেকট্রন জোড় শেয়ার করে, শেয়ারকৃত ইলেকট্রন জোড় একটি পরমাণু থেকে আসে, করলাম আমরা অলরেডি। সমযোজী নারে সন্নিবেশ বন্ধন। ওকে, sp2 সংকরিত অরবিটালে বন্ধন কোণ? sp2 কোনটা? ওই যে দেখো ত্রিকোণাকার যে ছিল, এই যে বোরন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, 120 ডিগ্রি করে। আচ্ছা, তাহলে উত্তর কত? 120। ওকে, এরপরে কি আছে? নিম্নের কোন যৌগটিতে সমযোজী বন্ধন নেই? সমযোজী বন্ধন নাই কোনটার মধ্যে? আচ্ছা, কপার। দেখো বরফের মধ্যে আছে, চারটা আছে আবার। আচ্ছা, পানির মধ্যে অবশ্যই আছে ভাই। ডায়মন্ড তো তৈরি হয় সমযোজী বন্ধন দ্বারা। তাহলে কপার তো একটা মুক্ত এলিমেন্ট, এর মধ্যে কোনো বন্ধন আছে? বন্ধনই তো না, এর মধ্যে মেটাল বন্ধন থাকতে পারে। আচ্ছা, এরপরের কোশ্চেনতে আমরা যাই। পরমাণুর যোজ্যতা স্তরের ভিন্ন শক্তির একাধিক অরবিটাল একত্রিত হয়ে সমশক্তির সমসংখ্যক অরবিটাল সৃষ্টি করার প্রক্রিয়াটাই কি? সংকরায়ন। যেটা আমরা এতটা গুরুত্ব দিয়ে পড়তেছি আর কি, বা যেটার প্রশ্ন সব থেকে বেশি তুমি পাচ্ছ। এর আগের চ্যাপ্টারে যখন দেখতেছিলা, এর আগের চ্যাপ্টার যে আমরা করতেছিলাম, ওই চ্যাপ্টারের মধ্যে একেবারে দেখতেছিলা না সম্পূর্ণ খালি ওই যে আমার দেখা গেছে যে আসতেছে, কি আসতেছে ভাই? ওই যে সাপোজ কোয়ান্টাম সংখ্যা, এই টাইপের যে রিলেটেড জিনিসপত্রগুলো, এগুলাই বারবার রিপিটেড হচ্ছে, তাই না? তো ঠিক একইভাবে এখানেও সংকরায়ন বিষয়টাই খুব রিপিটেড। তো এটার উত্তর কী ভাই? সংকরায়ন। ওকে, এরপরেরটাতে আসো। বেনজিনে একই প্রকার হাইব্রিডাইজেশন বিদ্যমান। বেনজিনে কোন প্রকার হাইব্রিডাইজেশন বিদ্যমান? এটা আমরা অলরেডি বের করছি, sp2। ওকে, এরপরে sp2 সংকরণ আছে নিচের কোনটিতে? এখানে বেনজিন কি আমার আছে? বেনজিন নাই। বেনজিন না থাকলে সুন্দর করে খুঁজবা হচ্ছে অ্যালকিন আছে কিনা, কোনো অ্যালকিন আছে কিনা। এই যে অ্যালকিন আছে, তাহলে অ্যালকিন। কি বন্ধন তৈরির ফলে চিনি পানিতে দ্রবীভূত হয়? কি বন্ধন তৈরির ফলে তৈরি হয় ভাই? আসলে এটা সমযোজী হাইড্রোজেন বন্ধন। হ্যাঁ, হাইড্রোজেন বন্ধন তৈরির কারণে চিনিটা পানির মধ্যে দ্রবীভূত হয়ে যায়। আচ্ছা, এরপরে একটি হাইড্রোজেন বন্ধনের শক্তি একটি সমযোজী বন্ধনের শক্তির কত গুণ? প্রায় 1/100। প্রায়, হ্যাঁ, তো সেটা আমরা জেনে রাখবো। প্রায় কে বেশি শক্তিশালী? অবশ্যই আমার সমযোজী বন্ধন বেশি শক্তিশালী। ওকে, একটি উচ্চ গলনাঙ্কে 3000 ডিগ্রি কঠিন যৌগ পানিতে অদ্রবণীয়, কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয়। পানিতে অদ্রবণীয় বাট জৈব দ্রাবকে দ্রবণীয়, তার মানেই বোঝা যাচ্ছে এটা কোন টাইপের যৌগ হইতে পারে? এই যৌগটা হইতে পারে হচ্ছে সমযোজী যৌগ, বাট খুব উচ্চ আছে তার সেরকম, এবং গলিত অবস্থায় বিদ্যুৎ অপরিবাহী, মানে তো বোঝাই যাচ্ছে ভাই সমযোজী যৌগ। যৌগটি কি প্রকৃতির? সমযোজী। এই টাইপের একটা যৌগ মানে যৌগের নাম কি? সিলিকন টেট্রাক্লোরাইড, এই টাইপের। ওকে,
আচ্ছা CH4 টেট্রাহেড্রাল, sp3, sp3 মানে কি টেট্রাহেড্রাল মানে সুষম চতুস্থলকীয়, উত্তর কোনটা এই। ওকে, সংকরিত অরবিটালের কোনটি থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তির প্রয়োজন হয়? আচ্ছা, সংকরিত অরবিটালের কোনটি থেকে ইলেকট্রন সরাতে বেশি প্রয়োজন হয়? যেখানে অরবিটালের পরিমাণটা বেশি সেখান থেকে ইলেকট্রন সরাতে তোমার বেশি পরিমাণ প্রয়োজন হবে, হ্যাঁ। কিন্তু এটার কথা হচ্ছে দেখো এখানে আমার আলটিমেটলি sp sp2 sp3 dsp2 এই টাইপের যৌগ আছে, যেইখানে তোমার সংকরায়ন s sp, এইটা সংকরায়ন হলে sp এরকম হবে, sp2 যেখানে সেখানে অবশ্যই ভাই এই যে একটা s একটা p একটা p এরকম, sp3 যেখানে সেখানে আরেকটা বেশি p আছে, এরকম আকারে হয়ে আছে না? তো দেখো এইখানে যে কাজটা হয়েছে ইলেকট্রন শেয়ার যাদের মাঝে হয়েছে এদের মাঝেই হয়েছে, ইলেকট্রনকে অন্য কোনো দিক থেকে কেউ আর কোনো প্রকার অ্যাট্রাকশন করতেছে কি দেখো তো, এখানে যেমন এই ইলেকট্রন যদি এখানে থাকে একে এও অ্যাট্রাক্ট করবে একে এও অ্যাট্রাক্ট করবে, তার মানে এর এখান থেকে ইলেকট্রনকে সরিয়ে নিয়ে যাওয়া কিছুটা হলেও ইজি। বাট এখানে দেখো এরাই শুধু এরাই অ্যাট্রাক্ট করতেছে, আর অন্য দিক থেকে কোনো প্রকার কোনো এক্সটার্নাল ফোর্স আসতেছে না যেটা আলটিমেটলি কাউকে কি করতেছে, নিউট্রাল করতেছে বা কাউকে কমাই দিচ্ছে, এমন নাই এখানে, এদের মধ্যে শুধু আকর্ষণ। তাহলে যেখানে সব থেকে কম লাইক sp সেখানেই তুমি কি করবা, মানে এখান থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তির প্রয়োজন হবে। আচ্ছা, কোনটি পোলার দ্রাবক নয় বলছে, নয় কোনটা? বেনজিন, অপোলার একটা দ্রাবক। ওকে, অ্যামোনিয়া অণুতে এর বন্ধন কোণ কত? এটা আমরা দেখছি অলরেডি, আমাদের বন্ধন কোণ কত ছিল বলো তো? অ্যামোনিয়া অণুর 107। ওকে, N2 অণুতে কোন ধরনের সংকরায়ন বিদ্যমান? N2 তে দেখো কি থাকে, N ট্রিপল বন্ড N এরকম N2 অণুতে, হ্যাঁ। এখন তুমি যদি এখানে চিন্তা করো যেখানে আমি সংকরায়নটা কিভাবে বের করবো ভাই, সিগমা বন্ধন সংখ্যা একটা প্লাস হচ্ছে লন পেয়ার ইলেকট্রন সংখ্যা, প্রত্যেকটা ইলেকট্রনের মধ্যে একটা লন পেয়ার আছে, তো লন পেয়ার ইলেকট্রন সংখ্যা একটা, থাকে কয়টা? দুইটা, মানে আলটিমেটলি সংকরায়নটা হবে কি ভাই, sp 2 না, হাইব্রিডেশন নাম্বার HN, তার মানে কি হয়ে যাবে ভাই, sp, শেষ। ওকে, এরপরে দেখো NH4Cl, এখানে কি ধরনের বন্ধন আছে? সবটাই তিনটাই ভাই, আয়নিক, সমযোজী, সন্নিবেশ। ওকে, টেট্রাহেড্রাল অণুর বন্ধন কোণের কৌণিক দূরত্ব কত? টেট্রাহেড্রাল মানে কি ছিল? ওই যে ধরো মিথেন, ওই যে ধরো sp3 সংকরায়ন, তাহলে সেটা কত? 109 ডিগ্রি 28 মিনিট এই টাইপের ছিল না? কত এখানে আমার 109 ডিগ্রি 28 মিনিট। এরপরে আছে আমার ধাতু সমূহের সাধারণ ধর্ম। ধাতু সমূহের সাধারণ ধর্ম কি? উজ্জ্বল এবং রঙিন, নমনীয়, বিদ্যুৎ অপরিবাহী, না ভাই বিদ্যুৎ তো পরিবাহী, নমনীয়তা, তড়িৎ এবং তাপ পরিবাহিতা সঠিক, তার মানে এটা কি এই সি। অ্যামোনিয়ামে কোন ধরনের বন্ধন বিদ্যমান? অ্যামোনিয়াম এই আয়নের মধ্যে সমযোজীও আছে সন্নিবেশও আছে, সমযোজী সন্নিবেশ দুইটাই আছে ভাই। এখন তুমি এখানের মধ্যে উত্তর এই সন্নিবেশ সমযোজী দুইটাই, দেখো এখানে উত্তর মধ্যে ব্ল্যাঙ্ক রাখা হয়েছে। সন্নিবেশ কি? এই যে এই এইচ আর এই যে এইচ, একটা লন পেয়ার ইলেকট্রন থাকে না, এইচ প্লাসকে যদি এই লন পেয়ার ইলেকট্রনটা দিয়ে দেয় তাহলে সে তৈরি করে কি NH4 প্লাস না, NH4 প্লাস তৈরি করে না, এইটাই। ওকে, এরপরে আসো দৈত্যাকার অণু কোনটি? দৈত্যাকার অণু হচ্ছে ভাইয়া সিলিকন ডাইঅক্সাইড, হ্যাঁ, এটা একটু জেনে রাখতে হবে। সিলিকন ডাইঅক্সাইড দৈত্যাকার অণু কেন? কারণ এই যে সিলিকন, হ্যাঁ, ওর আশেপাশের অক্সিজেন এই যে এই একটার সাথে, এখানে ধরো আরেকটা অক্সিজেনের সাথে ও এই যে সিলিকন অক্সিজেন এই আকারে গঠন তৈরি করে যে, হ্যাঁ, তো এটা করতেই থাকে আসলে সিলিকন অক্সিজেন, এই ধরো এভাবে 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 একটা বিশাল দৈত্যাকার অণু গঠন করে। সিলিকন ডাইঅক্সাইডই আলটিমেটলি হচ্ছে আমাদের সেটা বালি, ধুলাবালি। ওকে, আচ্ছা, ইথিলিনে কার্বন কার্বন সিগমা বন্ধন কয়টা আছে? কার্বন কার্বন সিগমা বন্ধন ভাই একটাই আছে। ইথিলিন অণু এরকম হয়, কার্বন কার্বন যে বন্ধন এর মাঝে সিগমা বন্ধন কোনটা? একটা। ওকে, আচ্ছা, এরপরে আসে হচ্ছে আমাদের যেটা এই বন্ধন কোণের ক্রম। বলো বন্ধন ক্রম, রেগুলার শেপ এইটা, বন্ধন কোণ এখানে সব থেকে বেশি, এখানে একটা লন পেয়ার আছে মানে তার থেকে ছোট এটা, এখানে দুইটা লন পেয়ার আছে মানে তার থেকেও ছোট এটা, সব থেকে বেশি কার? সব থেকে বেশি হচ্ছে আমার এর মিথেনের, তারপরে এটা, তারপরে এটা, তার মানে উত্তর হচ্ছে আমার বি। কোনটি পোলার দ্রাবক নয়? পোলার দ্রাবক নয় কোনটা? বেনজিন, এটা আমরা অলরেডি উত্তর করছি। আয়নিক বন্ধনের কারণ মূলত হচ্ছে অন্তঃনিউক্লিয়ার বল, অন্তঃপারমাণবিক বল, আন্তঃপারমাণবিক বল, আন্তঃআণবিক বল। এটা হচ্ছে আন্তঃপারমাণবিক বল, হ্যাঁ, এটা তুমি জেনে রাখবা। আন্তঃপারমাণবিক বল হচ্ছে এই যে সোডিয়াম ধরে নাও প্লাস এই যে ক্লোরিন হচ্ছে মাইনাস, এদের মাঝে যেটা পারমাণবিক বল সেটা কাজ করে। তো দুইটা যদি ভিন্ন এলিমেন্টের মাঝে কাজ করে সেটা আন্ত হয়, একই এলিমেন্টের মাঝে হলে কি হইতো? অন্ত হইতো, এই। ওকে, এরপরে কি আছে? কোন বন্ধনটি সবচেয়ে বেশি শক্তিশালী? এখানে সবগুলা বন্ধনের মধ্যে সব থেকে বেশি শক্তিশালী হচ্ছে আয়নিক বন্ধন। তারপরে যদি চিন্তা করো সিগমা বন্ধন, সমযোজীর মধ্যে সিগমা, তারপরে পাই, তারপরে হচ্ছে হাইড্রোজেন বন্ধন। তাহলে সব থেকে বেশি শক্তিশালীকে এই ধরো এখানে 4টা দিলাম, তারপরেরটা কি? এখানে 3টা দিলাম, এখানে 2টা দিলাম, এখানে একটা, এই আকারের। ওকে, আচ্ছা,
এরপরে আসো, যদি অ্যামোনিয়া অণুতে sp3 হাইব্রিডাইজেশনে হাইড্রোজেন নাইট্রোজেন হাইড্রোজেন এর মান কত, এই কোণের মান কত হবে সেটাই আমাদেরকে এখানে চাইছে। আচ্ছা, এই অ্যামোনিয়া অণুর কথা, অ্যামোনিয়া অণু আমরা অলরেডি বের করছি না ভাই, এখানে একটা লন পেয়ার ইলেকট্রন থাকে, তো এই লন পেয়ার ইলেকট্রনের জন্য এটা রেগুলার শেপের থেকে একটু কমবে, মানে 107 ডিগ্রি। ওকে, এরপরে দেখো বরফের মধ্যে কি বন্ধন আছে। বরফের মধ্যে আমার হাইড্রোজেন বন্ধন আছে, সমযোজী বন্ধন আছে, জাস্ট এই দুইটাই। তো হাইড্রোজেন বন্ধনটা আমার বেশি স্পেসিফিক হবে এখানে, কারণ ও তার আশেপাশে 4টা অণুর সাথে হাইড্রোজেন বন্ধন করে যুক্ত থাকে, সেজন্য আসলে তার কি বেশি হয়ে যায় বলো, তার ভলিউম বা আয়তনটা বেশি হয়ে যায়। আচ্ছা, ইথিলিনে হাইব্রিডাইজেশন ঘটে, ইথিলিন, ইথিলিন CH2 ডাবল বন্ড CH2, এই তো ইথিলিনের মধ্যে হাইব্রিডাইজেশন কি ঘটবে বলো, sp2। কারণ এখানে তুমি যদি হাইব্রিডাইজেশন নির্ণয় করো, সংকরায়ন সংখ্যা নির্ণয় করতে গেলে সিগমা বন্ধন সংখ্যা আছে কয়টা ভাই, 2টা, প্লাস হচ্ছে লন পেয়ার সিগমা বন্ধন সংখ্যা আছে কয়টা ভাই, সরি 3টা, প্লাস লন পেয়ার ইলেকট্রন নাই, কোনো লন পেয়ার ইলেকট্রন নাই, তাহলে এখানে থাকে কত 3, ইটস মিনস sp2। ওকে, তার মানে এটা আমার হচ্ছে বি। আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেট আয়নিক যৌগ হলে পানিতে অদ্রবণীয়, এর কারণ হাইড্রেশন কেলাস ল্যাটিস শক্তির থেকে। শোনো, কোনো যৌগ যদি পানিতে দ্রবীভূত হইতে হয় তাহলে হাইড্রেশন শক্তিটা মাস্ট বি বেশি হইতে হয় ল্যাটিস শক্তির থেকে। ওকে, হাইড্রেশন এনথালপির ভ্যালুটা কিসের থেকে বেশি হইতে হয়, ল্যাটিস এনথালপির থেকে। তাহলে এটা দ্রবণীয় নয়, কারণ কি এটা, কারণটা হচ্ছে যে এর হাইড্রেশন এনথালপির ভ্যালুটা কি কম। রাসায়নিক বন্ধন প্রধানত কত প্রকার, 3 প্রকার। কি কি, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, আরেকটা হচ্ছে ভাই এটা আমাদেরকে খুব বাচ্চাকালের পড়া তো তাই, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং মেটাল বা আমার ধাতব বন্ধন। আচ্ছা, কোন গ্রুপের সবাই আয়নিক, সব যৌগই আয়নিক, এগুলোর মধ্যে কোন গ্রুপের যৌগগুলো হচ্ছে আয়নিক সেটা যদি আমরা নির্ণয় করি, তাহলে দেখো তুমি একটা যদি, এইটা হবে হচ্ছে তোমার এখানকার উত্তর। এখানে বেরিলিয়াম ব্রোমাইড HCl আয়নিক না, সমযোজী ভাই। আবার এখানে দেখো NF3 সমযোজী, এগুলো তো বোঝাই যাচ্ছে। হ্যাঁ, এইখানে এখানে এই যে অ্যামোনিয়া সমযোজী, বুঝা গেছে ভাই। আচ্ছা, তাহলে এই যৌগ আমার হচ্ছে বি। কোন জোড়ায় উভয় সমযোজী যৌগ, দুইটাই সমযোজী যৌগ কোন জোড়ার মধ্যে আছে, যে কার্বন ডাইঅক্সাইড এবং মিথানল দুইটাই সমযোজী যৌগ। এখানে জিঙ্ক অক্সাইড আয়নিক, এখানেও জিঙ্ক অক্সাইড আয়নিক, জিঙ্ক অক্সাইড কেবেরিয়াম দুইটাই আয়নিক। ওকে, এরপরে আসো, কোন যৌগটিতে 3টি যৌগই অক্টেট মেনে চলতেছে, অক্টেট মেনে চলতেছে কোন যৌগে, দেখো তো এই কি অক্টেট মেনে চলতেছে, না। এই কি মেনে চলতেছে, না। এই মেনে চলতেছে, এই মেনে চলতেছে, না। অক্টেট মেনে চলতেছে, এই কেউই তো মেনে চলতেছে না ভাইয়া। আচ্ছা থামো, ওয়েট, আমরা আরেকটু দেখি কোনো প্রকার, ও আচ্ছা আচ্ছা সরি, এই যে হ্যাঁ, এই অক্টেট মেনে চলতেছে, এই তো অক্টেট মেনে চলে, এই অক্টেট মেনে চলে না, CP5 থাকলে অক্টেট মেনে চলে না। আচ্ছা, PCl3, মানে উত্তর হচ্ছে আমার সি। ওকে, কোন 3টি যৌগ অক্টেট মেনে চলে, সেম সি। এরপরে আসো, কোন বন্ধনের উপস্থিতির জন্য সাধারণত কোনো পদার্থ তরল হয়, কোনটার জন্য ভাই, ধরো H2S H2O, পানি এবং হাইড্রোজেন সালফাইড, এটা হচ্ছে গ্যাস, এটা হয় হচ্ছে তরল। কেন, কারণ অক্সিজেনের সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, সালফার কি পারে, পারে না। দ্যাটস ওয়াই কি হবে এখানকার উত্তর ভাই, কইরে তোমার হাইড্রোজেন বন্ধন, এইটা সি। ওকে, কোন যৌগগুলির মধ্যে একটি আয়নিক একটি সমযোজী বন্ধন আছে, নিম্নের কোন যৌগগুলির মধ্যে কোনটিতে একটি আয়নিক এবং একটি সমযোজী বন্ধন আছে। আচ্ছা, এই যে তুমি যদি উত্তরটা করো হচ্ছে বা পটাশিয়াম সায়ানাইড, তাহলে হচ্ছে উত্তরটা সঠিক। কিভাবে, পটাশিয়াম হয় হচ্ছে বা পজিটিভ, সায়ানাইড হয় হচ্ছে বা নেগেটিভ। হ্যাঁ, এই যে সায়ানাইড, এই কার্বনের মধ্যে একটা থাকে হচ্ছে নেগেটিভ আয়ন, এই তো এদের মধ্যে আবার যদি আয়নিক বন্ধন করো, এখানে কি সমযোজী বন্ধন গঠন হচ্ছে না, সায়ানাইড কার্বন এবং নাইট্রোজেনের মাঝে, আর পটাশিয়াম আর এই টোটালটার মাঝে কি সমযোজী, তার মানে উত্তর হচ্ছে আমার সি। অরবিটালের সংকরণ হলো জানা কথা sp3, তাহলে আমরা এটা নিয়ে না থাকি। আসো, এই অণুগুলোতে NP হাইব্রিডাইজেশন যথাক্রমে কি বলো, এটা কি sp3 sp3d BeCl2 BeCl2, তাই না, বেরিলিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে sp, তারপরে হচ্ছে BF3 sp2, তাহলে sp3d, এই যে sp3d, এরপরে আসে কত sp, এরপরে আসে sp2, এইটা, তাহলে এই না। নিচের কোন যৌগে আয়নিক সমযোজী এবং সন্নিবেশ বন্ধন আছে, তিনটাই কোথায় আছে, এটার মধ্যে আছে ভাই, সি এর মাঝে। কোন যৌগটির আয়নীকরণ শক্তি সব থেকে বেশি, আয়নীকরণ শক্তি সব থেকে বেশি, ওই আবার ধরো আমরা আগের মধ্যে ফিরে গেলাম, এটা কি হবে, নাইট্রোজেন হবে। হ্যাঁ, আচ্ছা সরি ফ্লোরিন, আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভাই, ফ্লোরিন কেন হলো, সরি ওই আমরা আগের ওইটা থেকে করছিলাম, দ্যাটস ওয়াই বোধহয় নাইট্রোজেন বলে দিয়েছিলাম। ফ্লোরিন কেন হলো, কারণ এগুলো সবই একই কিসে আছে, পর্যায়ে আছে, একই পর্যায়ে, যত আমরা বাম থেকে ডানে যাব কি হবে, আমার আয়নীকরণ শক্তি বাড়বে, এটা সব থেকে ডানে আছে, তাই এটা ফ্লোরিন। সরি ভুল বলছি একটু। এই অণুতে নিজের কোন ধরনের রাসায়নিক বন্ধন নেই, কোন ধরনের রাসায়নিক বন্ধন এখানে নেই, এখানে আসলে ভাই আমার কোনো প্রকার সন্নিবেশ বলতে এখানে আমার আয়নিক বন্ধন, এর মধ্যে কোনো প্রকার আয়নিক বন্ধন নেই, যা বন্ধন আছে সন্নিবেশ এবং
সমযোজী বন্ধন আছে। তো যাই হোক, এই ছিল আজকের আমাদের ধরো টোটাল আলোচনার মধ্যেকার অংশ, মানে টোটাল বলতে আমাদের যা যা অংশগুলো ছিল, হ্যাঁ, আমাদের কেমিস্ট্রির বা রসায়নের ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টারের ফুল আলোচনা। এর মাঝে তোমরা ভালোই মতো লক্ষ্য করেছো হয়তো বা যে হাইব্রিডাইজেশন পার্ট থেকে কি পরিমাণে, কি বিশাল পরিমাণে আসলে কোশ্চেনগুলো আসতেছে, তাই না? তো হাইব্রিডাইজেশন পার্টটা কিন্তু মাত্র ভাইয়া আমাদের যেই এই টোটাল চ্যাপ্টারের দুইটা পার্ট আছে, যেমন ধরো একটা হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম, আরেকটা কি, আরেকটা হচ্ছে রাসায়নিক বন্ধন। তো রাসায়নিক বন্ধনের যে পার্ট, এই রাসায়নিক বন্ধনের মধ্যে সমযোজী বন্ধন আছে একটা পার্ট। ওই সমযোজী বন্ধনের একটা অংশ হচ্ছে কি, এই যে আমাদের যে সমযোজী বন্ধনের একটা অংশ হলো আমাদের হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। অথচ ওখান থেকে কি পরিমাণে প্রশ্ন, কি বিপুল পরিমাণে প্রশ্ন। আরেকটা আছে হচ্ছে হাইড্রোজেন বন্ধন থেকে কিছুটা প্রশ্ন, আর পর্যাবৃত্ত ধর্ম থেকে টুকটাক। এই হচ্ছে ওভারঅল আইটেরিয়া। তো এখান থেকে কথাটা ওইটাই, যে তুমি যখন বা আমরা যখন কোশ্চেন অ্যানালাইসিস পড়াটা পড়তেছি, তখন আমাদেরকে পড়তে হয় ওই তিনটা জিনিসই, যে কোশ্চেনটা আসছে সেইটা চুলচেরা বিশ্লেষণ, সেটা কেন হইলো, কি হইলো, সেইটা যেন সেইটাই যদি চলে আসে তাহলে আমরা উত্তর করতে পারি। এখান থেকে আসলে 3 থেকে 4% উত্তর পাওয়া যায়, বুঝছো? মানে যদি ডিরেক্ট একেবারে আমাকে কি করে দেয়, উঠায় দেয় একেবারে ডিরেক্ট কোশ্চেন, ওকে? আর এই কোশ্চেনের বিকৃতি কিছুটা, বিকৃতি মানে কি, ধরো ওই কোশ্চিনটা জাস্ট তার বডি সেম থাকবে, শুধু হচ্ছে যে অন্য কোথাও থেকে ওই কোশ্চিনটা কোন কোন টপিকের মধ্য থেকে আসা একটা কোশ্চিন, তো ওর আশেপাশের টপিকগুলো কি, সেই টপিক থেকে কোনো কোশ্চিন আসতেছে কিনা সেইটা। এবং এই কোশ্চিনের বিচ্যুতি, বিচ্যুতি মানে হচ্ছে ধরো সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা বলছিল, সর্বোচ্চ কম্পাঙ্ক এখন বলতেছে, অথবা সর্বনিম্ন কম্পাঙ্ক বলছিল, এখন সর্বোচ্চ শক্তি বলতেছে। এই যে এই টাইপের, এটা হচ্ছে বিচ্যুতি, একেবারে বডি সেম থাকবে, জাস্ট শব্দটা হচ্ছে আলাদা দিয়ে দিচ্ছে। এইটা হচ্ছে টোটালে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস পড়াশোনা করার নিয়ম, ওকে? তো কোশ্চেন ব্যাংক যখন আমরা অ্যানালাইসিস করতেছি ভাই, তখন ওই তো আমরা নিজেরাও বি প্রিপেয়ার্ড থাকবো, তাহলে আমাদের পুরো বেসিক থেকেই ব্যাপারটা একবারে ক্লিয়ার হয়ে যাবে, এবং একটা প্যাটার্ন আমরা ইজিলি ধরতে পারবো যেখান থেকে কোশ্চেনটা হয় কীরকম, আসে কীরকম, ওকে? তো যাই হোক ভাইয়া, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।